Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি ফ্যান্স, টিভি শো ফ্যান্স, স্ট্রিমিং শো ফ্যান্স এবং আপনারাও যদি আমাদের মতো এই বিষয়গুলোর ফ্যান হয়ে থাকেন তাহলে যে যেখানে আছেন ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, চিটাগাং মানে যে যেখানে আছেন বাংলাদেশের সেখান থেকে জয়েন করে ফেলেন আমাদের এই শোতে। এবং যারা বাংলাদেশের বাইরে আছেন, যারা আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, wherever you are, Africa, যে যেখানে আছেন, if you love movies and TV shows এবং you love আড্ডা about movies and TV shows, that this is the place for you, this is the family for you. So welcome to Geek Myth এবং সবাই যেখান থেকেই দেখছেন, আমরা তো মাশাআল্লাহ থ্যাঙ্কস টু মডার্ন টেকনোলজি, মডার্ন ম্যাজিক অফ টেকনোলজি আমরা সাইমultaneously ব্রডকাস্ট করছি আমার প্রোফাইল থেকে, গিক মিথ পেজ থেকে, গিক মিথ গ্রুপ থেকে, ক্রিপ্টিক ফেইট পেজ থেকে, ক্রিপ্টিক ফেইট গ্রুপ থেকে এবং অফকোর্স আমাদের মধ্যমণি আমাদের ইউটিউব চ্যানেল GMX অফিসিয়াল, যেখানে আমাদের সবগুলো শো সিরিয়ালি সুন্দর করে সাজানো আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ উইথ দ্য শোজ, ইটস অল দেয়ার। যে যেখান থেকে দেখছেন দয়া করে একটা লাইক এন্ড শেয়ার দিন, দ্যাট রিয়েলি হেল্পস আস আউট। ইফ ইউ লাইক দিস শো, ইফ ইউ থিঙ্কিং যে হাউ ক্যান আই হেল্প দিস গাইস, দ্যাটস হাউ ইউ ক্যান হেল্প আস। জাস্ট লাইক এন্ড শেয়ার, আজকালকার দিনে শেয়ার করা খুবই ইজি, তাহলে আমাদের অনেক 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 লাভ হয়। সো ফারুক, it's been 7 days since we last sat down. How have you been? It's been a good week. It's been a good week, especially because এই সপ্তাহে আরেকটু মনোযোগ দিয়ে কন্টেন্ট দেখা হয়েছে আর ওই আলাদা একটা মজা থাকে যখন গুড কন্টেন্ট ড্রপ। সো লাস্ট অফ আস ওয়াজ সামথিং দ্যাট আ লট অফ পিপল ওয়ার টকিং অ্যাবাউট এন্ড অনেক এক্সাইটমেন্ট ছিল। ইটস HBO Max, so obviously it's a platform যেখানে কোয়ালিটি কন্টেন্ট দেওয়া হয়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যেই অ্যান্টিসিপেশন, যে এক্সাইটমেন্ট নিয়ে পিপল ওয়ার ওয়েটিং ফর লাস্ট অফ আস, ওইটা কি has it lived up to that expectation? তারপর there's been a whole bunch of other new movies and a whole bunch of other spate of releases যেগুলি নিয়ে some local content, যেটা আমি জানি তুই আজকে নিয়ে কথা বলবি, ওইগুলি নিয়ে অনেক মানুষরা অনেক সমালোচনা হতেছে। গুটি obviously is being rated as one of the big hits of this year on the OTT platform. এটা যদি গত সপ্তাহে রিভিউ দিছিস, আজকে আরো কয়েকটা জিনিস আছে। সো এই সবকিছু মিলাই this is something, মানে this is going to be, I believe, a very, very interesting show, because a lot of the contents are things that people are looking for reviews on, people are talking about. So I've been looking forward to this show simply because content দেখার পর ওই যে আলাদা যে মজাটা থাকে, যে you want to share it with those people. And then of course আমরা সবসময় যে বলি যে আমাদের রিভিউর সাথে if people agree or not. So I'm looking forward to the conversation we'll have later on comment section, if people are going to drop in and agree to what we're going to say in this show, or if they will actually support us in what we're saying. অ্যাবসলিউটলি, অ্যান্ড আই হোপ আজকে লাইভ আমাদের সাথে জয়েন করে। অলরেডি দেখছি বেশ কয়েকজন লাইভ দেখছে। সো যারা লাইভ দেখছেন, যারা পরে দেখবেন, লেট আস নো আমাদের অডিও ভিজুয়াল ঠিক আছে নাকি কমেন্ট সেকশনে, যে ঠিক মতো স্ট্রিম হচ্ছে নাকি, কারণ আমরা 1080p তে এখন স্ট্রিম করি। সো গড নোজ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে এটা কি অবস্থা আপনাদের কাছে আসে। হোপফুলি ভালো অবস্থা আসতেছে। আই এম নট হ্যাপি উইথ মাই সাউন্ড, সবসময় কেমন যেন একটা উইয়ার্ড সাউন্ড আসে। আই ডোন্ট নো হাউ টু ফিক্স ইট ইয়েট, বাট হোপফুলি আজকে মোটামুটি ঠিকঠাক থাকবে। সো ফারুক যেটা বললি যে উই হ্যাড এ গ্রেট উইক ফর কন্টেন্ট, সো লেটস জাস্ট ডাইভ ইন. Let's start with the first one. Next second, let me bring it up. Bodh. So recently, mashallah, যেটাকে OTTর জোয়ার বয়ে যাচ্ছে দেশে, খুব সুন্দর সুন্দর সব সিরিজ বের হচ্ছে। সো এটাও, let me bring up the picture. So this is something যেটা রিসেন্টলি বের হয়েছে। রিসেন্টলি বলতে প্রায় মাসখানেক হয়ে গেছে মনে হয়, যেটা হইচই প্ল্যাটফর্মে এটা রিলিজ দিয়েছে। ইটস আ 7 এপিসোড সিরিজ ইফ আই এম নট মিস্টেকেন, এবং এটা ডিরেকশন দিয়েছে আমাদের বন্ধু মানুষ, খুবই পছন্দের মানুষ, ভেরি ট্যালেন্টেড ফিল্ম মেকার অমিতাভ রেজা চৌধুরী। মোটামুটি অমিতাভ রেজা চৌধুরী আমি একসাথেই বড় হয়েছি। ওর জীবনের শুরু হচ্ছে বিজ্ঞাপন দিয়ে, আমি এখনো বিজ্ঞাপনেই আছি, একসাথে আমরা কাজ শুরু করি। সো ইটস জাস্ট গ্রেট টু সি হিম গ্রো অ্যাজ এ ফিল্ম মেকার, এবং এখন সে যে কাজগুলো করে দোস্ত, মানে এত সুন্দর করে গুছায় কাজ করে। সো বোধ নিয়ে আমি অনেক কি বলবো, মানে ছিলাম যে অ্যান্টিসিপেট করছিলাম যে বোধ উইল বি সামথিং ভেরি গুড, কারণ অমিতাভের লাস্ট যে একটা 1 hour একটা টেলিফিল্ম বানিয়েছিল যেটার নাম ছিল মুন্সিয়ানা, যেখানে চঞ্চল চৌধুরী ছিল মুন্সি নামে একজন ডিটেকটিভ, পুলিশ ডিটেকটিভ, এবং ওখানে একটা সুন্দর কেস সলভ করে। সো ওইটা আমার কাছে বেশ স্মার্ট একটা টেলিফিল্ম মনে হচ্ছিল আর কি, ভেরি ওয়েল মেড, স্মার্ট। অবভিয়াসলি কিছু জিনিস আরো বেটার করা যেত। তাছাড়া যে ওয়েন ইউ হ্যাভ চঞ্চল চৌধুরী অ্যান্ড ইউ নো হাউ টু ডিরেক্ট হিম। তারপর ওখানে চঞ্চল চৌধুরী বউ হিসাবে ছিল, অ্যাক্ট্রেসের নাম ভুলে গেছি, এটা নিয়ে আবার কমেন্ট করবে কয়েকজন যে আপনার অ্যাক্ট্রেসের নাম ভুলে যান। যাই হোক, আমরা অ্যাক্ট্রেসের নাম ভুলে যাই কারণ আমরা চাকরিজীবী, আমরা চাকরি করি সারাদিন, আমাদের টাইম থাকে না প্রি প্রোডাকশন করার। সো যাই হোক, সো ওই বউয়ের চরিত্রটা খুব ভালো ছিল, ওই বউ এবং চঞ্চল চৌধুরীর পার্টনারশিপটা খুব সুন্দর ছিল।
সো আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু অমিতাভ নেক্সট কি করে। সো হি ডিড নট ডিসঅ্যাপয়েন্ট। সে নেক্সট যেটা করলো সেটা হচ্ছে বোধ। এবং বোধ আমি প্রথমে যেটা করি যে রিভিউর ভালো ভালো দিকগুলো বলবো, অ্যান্ড দেন দ্য থিংস যেগুলো আমার মনে হয়েছে যে আরেকটু বেটার করা যেত আমার পার্সপেক্টিভে। সো যেটা ভালো হয়েছে দোস্ত, এটা হচ্ছে 7 এপিসোড সিরিজ, একটা ইন্টারেস্টিং ওয়েতে শুরু হয়। এটা সিরিজটার ফোকাস হচ্ছে, তুই যে স্ক্রিন দেখছিস যে আফজাল চৌধুরী, আমাদের বরেণ্য অভিনেতা আফজাল চৌধুরী, উনি হচ্ছেন একজন রিটায়ার্ড জাজ, এবং ওনার পাশে যে দুজন, সো ডান দিকে যাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রুনা খান। রুনা খান হচ্ছে ওনার মৃত বউ, এবং বাম দিকে হচ্ছে ওনার মেয়ে। সো মেয়ে হচ্ছে সারা আলম, হুজ আ প্রেজেন্টার, শি ইজ আ মডেল। সো আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে এত সিরিয়াস একটা অভিনয় রোল করছে। আমি জানি না আগে সে অভিনয় রোল করছে নাকি। সো এরা হচ্ছে মূল ক্যারেক্টারগুলা। তো শুরু হয় যে দেখা যায় যে রিটায়ার্ড জাজ আফজল চৌধুরী, উনার উনার বয়স হয়ে গেছে, হালকা আলজাইমার্স, ডিমেনশিয়া, এই টাইপের জিনিস হচ্ছে, এবং উনি ঘুমাতে পারেন না রাতে। কেন ঘুমাতে পারেন না? বিকজ উনি একটা স্বপ্ন দেখেন, স্বপ্নে একটা ছেলের চেহারা দেখেন যাকে তিনি ভুল করে কি বলবো, মানে ভুল দণ্ড দিয়েছিলেন আর কি। যে হি ফিলস যে উনি যে ছেলেটাকে জেলে পাঠিয়েছিলেন, দ্যাট ওয়াজ এ মিস্টেক। সো ওই ছেলেটার চেহারা খালি সে স্বপ্নে দেখে, এবং এটা নিয়ে সে খুব আছে না যে খুবই আনহ্যাপি, খুবই আনসেটেল, খুবই আনহ্যাপি। সো এই সময় তখন ওর মেয়ে সারা আলম যে চরিত্র অভিনয় করছে, সে তখন ডিসিশন নেয় যে আচ্ছা ঠিক আছে, আমার আব্বা, বুড়ো বাবা এত কষ্ট পাচ্ছে, আমি দেখি এই কেসটা একটু গুতায় দেখি যে এটা কি হয়েছে না হয়েছে। সো এইগুলো আসলে 5 বছর আগের ঘটনা। সো সে পুরো সিরিজটা হচ্ছে আসলে 5 বছর আগে যে ছেলেটাকে জাজ হিসেবে আফজাল চৌধুরীর ক্যারেক্টার জেলে পাঠিয়ে দেয়, ওই কেসটা 5 বছর আগের কেসটা ইনভেস্টিগেট করে সারা আলম। সারা আলমের সঙ্গ নেয় এখানে যে দেখা যাচ্ছে এই ভদ্রলোক, ওনার নামটা আমি জানি না। সো হি ইজ দ্য পুলিশ ডিটেকটিভ। সো সে সঙ্গ নেয় সারা আলমের, এবং তারা দুজন মিলে এই কেসটা সলভ করা শুরু করে। সো দিস ইজ সিজন 1। ইট এন্ডস অন এ ক্লিফ হ্যাঙ্গার। এখানে পুরো ঘটনাটা খোলাসা করে বলা হয় না, বাট আমার কাছে যেটা ভালো লাগছে যে স্টোরি টেলিংটা বেশ সুন্দর ছিল, বেশ খাপে খাপ মিলিয়ে, যেটা মার্ডার মিস্ট্রি বলি বা ক্রাইম থ্রিলার বলি, একটা রেভেলেশনের খেলা থাকে যে ফার্স্ট এপিসোড রিভিল করলাম, সেকেন্ড এপিসোড রিভিল করলাম। সো ছোট 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 রেভেলেশনের খেলাটা খুব সুন্দর করে, মানে মোরকুম্পোজ টাইপের যে মিস্ট্রি উন্মোচন, এটা সুন্দর করে সে 7টা এপিসোড ধরে ধরে নিয়ে গেছে অমিতাভ। আরেকটা জিনিস ভালো লাগছে যে ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং। যেমন পুলিশ অফিসের ক্যারেক্টার, হিজ এ 3 ডাইমেনশনাল ক্যারেক্টার। হি ইজ সামবডি যে ইনফ্যাক্ট যখন আমরা প্রথম ওকে দেখি, শি সাসপেন্ডেড ফ্রম দ্য ফোর্স। এটা খুবই টিপিক্যাল একটা ট্রোপ, ওয়েস্টার্ন সিনেমা আমরা প্রচুর দেখি। ইনফ্যাক্ট হংকং টংকং আমরা দেখি যে পুলিশ ইন্সপেক্টর, হাউ ডু ইউ মেক ইট ইন্টারেস্টিং, মেক হিম সাসপেন্ডেড, কিছু একটা করছে, ওকে সাসপেন্ড করা হয়েছে। সো ইমিডিয়েটলি একটা অ্যাঙ্গেল চলে আসে। সো আই এম গ্ল্যাড যে বাংলাদেশে এগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করতেছে। সো হি ইজ সাসপেন্ডেড। তো ওকে তখন আনঅফিসিয়ালি এই কেসে অ্যাসিস্ট করার জন্য পুলিশের ডিজি যিনি, সে ওকে অ্যাসাইন করে। সো ওইখান থেকে জিনিসটা শুরু হয়। ওর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। এন্ড সামনে যেই এই পুলিশ অফিসারের উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন, ওনার নামটা আমি জানি না, বাট হি ওয়াজ দ্য শো স্টিলার ফারুক। হি কামস ইন দ্য 5th or 6th এপিসোড। এর আগে সে নাই, ও সিনেই নাই। সে আসে এবং হি কমেন্টস এভরি সিন হিজ ইন। মানে আমি ওনাকে 5th এপিসোডে পেয়ে আমি লাইক আল্লাহ, এর কেন আগে আসে নাই? হি শুড হ্যাভ বিন দেয়ার ফ্রম দ্য ফার্স্ট এপিসোড। মানে ডাইনামিক অ্যাক্টিং। হি ইজ এ ভেরি বয়স্টারাস, বম্বাস্টিক, ওভার কনফিডেন্ট, অ্যারিগেন্ট একটা ভিলেন ক্যারেক্টার। মানে আউট অ্যান্ড আউট ভিলেন আর কি। আছে না যে পলিটিক্স করে, মাস্তানি করে ছোট থেকে বড় হয়েছে, জমি দখল টহল করে বড় হয়েছে, ওরকম একটা ক্যারেক্টার আর কি। সো অবভিয়াসলি হি ইজ নট দ্য মেইন ভিলেন, তার একটা বড় বস আছে, বাট ওই বসকে আমরা এখানে দেখি না, ওটা রিভিল করে নাই। কিন্তু আমরা এই ক্যারেক্টারটা, ওনার নামটা আমি জানি না, কমেন্টে যদি কেউ জেনে থাকেন, এই যে এই গটিয়ালা লোকটা, ওনার নামটা বলতে পারেন আমাদেরকে। সো হিজ পারফরমেন্স ফারুক ওয়াজ জাস্ট অ্যামেজিং। আই লাভড হাউ হি অ্যাক্টেড। অ্যান্ড আমি যেহেতু অ্যাক্টিং খারাপ হলে সবসময় ডিরেক্টরকে দোষ দিই, সেখানে যেহেতু ভালো অ্যাক্টিং করছে, আমি অমিতাভকে ক্রেডিট দিব যে অমিতাভ, ভেরি ওয়েল ডান, ইউ ক্রিয়েটেড এ ফ্যান্টাস্টিক ভিলেন। যে আসে না, আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হচ্ছে এই ক্যারেক্টার। আমি ইনফ্যাক্ট সিজন 2 দেখবো ওর জন্যই। সো ফ্যান্টাস্টিক ওয়ার্ক উইথ দিস গাই। সো যেটা বললাম দোস্ত, মেকিংটা খুব সুন্দর। যেটা বাংলাদেশে একটা সমস্যা থাকে যে অন্ধকার অন্ধকার স্ক্রিন, সেখানে অন্ধকার অন্ধকার স্ক্রিন না। অমিতাভ তো 20 বছর 22 বছর ধরে হিজ ওয়ার্ক উইথ দ্য বেস্ট টেকনিশিয়ানস ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। সো দৃশ্যায়নটা খুব সুন্দর, পরিষ্কার ঝকঝকে শটটার আছে, সুন্দর ক্যামেরার কাজ, এডিটিং খুব ভালো হয়েছে। সাউন্ডে আমি এক্স্যাক্টলি জানি না সাউন্ডের কাজ কারা করছে, সো ফরগিভ মি ফর নট নোইং ইউর নেমস, বা যারা সাউন্ডের কাজ করছে, সাউন্ড মিক্সিং, সাউন্ড রেকর্ডিং, ফোলি, মিউজিক, মেইন টাইটেল মিউজিকটা করছে আরাফাত মোহসিন নিধি। অ্যান্ড ইজ দ্যার এ ফ্যান্টাস্টিক মিউজিক, পুরো বিদেশি স্ট্যান্ডার্ডে, যেটা বোঝাতে যাচ্ছি ভালো, একদম সুপার একটা টাইটেল মিউজিক আছে। সো টেকনিক্যালি দিস ইজ আ ভেরি স্ট্রং একটা সিরিজ। জাস্ট লাইক আমরা ইয়ে নিয়ে যেটা বলছিলাম যে গত সপ্তাহে কি জানি ওই সিরিজটার নাম, গুটি নিয়ে যে বলছিলাম, টেকনিক্যালি খুব স্ট্রং। দিস ইজ অলসো টেকনিক্যালি ভেরি স্ট্রং। ইনফ্যাক্ট এখানে
আমি বলবো ক্যামেরা কাজ, লাইটিং টাইটিং ইজ বেটার দেন গুটি, আমার কাছে মনে হচ্ছে কালার কারেকশন একটু বেটার লাগছে আমার কাছে। সো এইসব দিক দিয়ে আসলে কাহিনীটা আবার মানে আস্তে আস্তে প্যাচ বাড়তে থাকে, যেটা আসলে ইউ ওয়ান্ট ইন এ ক্রাইম থ্রিলার, তাই না? যত কাহিনীটা আগাচ্ছে তত প্যাচ বাড়তেছে, নতুন নতুন অ্যাঙ্গেল ঢুকতেছে, লাইক হোয়াট ইজ গোয়িং অন। সো এগুলো খুব সুন্দর করে করছে। সো দিজ আর দ্য গুড থিংস দ্যাট আই রিয়েলি এনজয়েড ইন দিস সিরিজ। অ্যান্ড নাও দ্য ব্যাড থিংস। ব্যাড থিং দোস্ত আমার আসলে একটা জিনিসই মানে মানে ওভারওয়েলমিংলি আমাকে ইম্প্যাক্ট করছে, সেটা হচ্ছে, অ্যান্ড দিস ইজ মানে আই উইশ দিস ওয়ার নট সো, বাট কি করব, এখানে মূল চরিত্র হচ্ছে সারা আলম এবং তার কো চরিত্র হচ্ছে এই পুলিশ অফিসার। বাট পুলিশ অফিসার থেকেও আসলে সারা আলমের রোলটা অনেক বেশি। শি ইজ দ্য স্টার অফ দিস শো। সারা আলম, অ্যাজ উই অল নো, শি ইজ এ প্রেজেন্টার, সে অনেক সুন্দর হোস্টের কাজ করে, প্রচুর শোতে সে প্রেজেন্টেশন করছে। আমি জানি না, শি ইজ অলসো বিন ইন লট অফ টিভি সিরিজ, সো ওই ধরনের কাজ করছে, বাট আমি জানি না সে বড় অ্যাক্টিং এর কাজ করছে নাকি। সো 7টা এপিসোড ধরে একটা সিরিজ ক্যারি করা আছে না, যে তুমি 70-80% সিকোয়েন্সে তুমি আসো, সো তোমার কিন্তু তখন ওই পারফরমেন্স কেপাবিলিটি লাগবে। মানে আছে না যে, যেমন অনেক বড় বড় ব্যান্ড আছে দোস্ত, ওরা যখন ওয়েন দে মেক দ্য জাম্প ফ্রম প্লেইং 300 ক্রাউড অডিয়েন্স টু 20,000 ক্রাউড অডিয়েন্স, ওদের কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে হয়। এটা ইউটিউব খুব ফেমাস একটা স্টোরি আছে, যে ওরা আমেরিকা ট্যুর করতেছিল জশোয়া ট্রি অ্যালবাম নিয়ে, হঠাৎ করে ওদের ফোন দিয়ে বলে যে, এই এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, তোমরা আসো, তোমরা তো হিট, ফেস্টিভ্যালে এসে এখানে বাজাও। ফেস্টিভ্যালে গিয়ে দে প্লেড ফর 1 hour ইন ফ্রন্ট অফ লাইক 20,000 পিপল, 30,000 পিপল, অ্যান্ড দে হেটেড ইট। ওরা পরে বাইরে হয়ে বলে যে আমরা কি করলাম, দে ডিডন্ট নো হাউ টু হ্যান্ডেল 30,000, 20,000 ক্রাউড। সো তারপরে দে ওয়েন্ট ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ওদের পারফরমেন্স ওরা আবার ঠিকঠাক করছে, অ্যান্ড দে প্রিপেয়ার দেমসেলস ফর দ্য বিগ স্টেজ। সিমিলারলি সারা আলমের আসলে একটা উচিত ছিল বা দরকার ছিল, যে আমি যে প্রেজেন্ট করি, নিজে হোস্ট করি শোজ, বা আমি ছোট ছোট টিভিতে কাজ করি, আমি এখন একটা 7 এপিসোড সিজন 1, আমি হচ্ছি মেইন স্টার, আমি প্রত্যেকটা সিকোয়েন্সে, অলমোস্ট এভরি সিকোয়েন্সে আছি। সো আই নিড টু ওয়ার্ক অন মাই ক্রাফট and bring that kind of gravitas and performance and depth and believability, এগুলো দরকার ছিল। আনফর্চুনেটলি ওর ওই ক্যাপাবিলিটি নাই। এগেন ওকে আমি বেশি দোষ দিতে পারবো না, বিকজ ইটস ডিরেক্টরস জব টু ব্রিং ইট আউট অফ দ্য অ্যাক্টার্স। একটু আগে যেটা বললাম, যে এই যে ভিলেন চরিত্রে যিনি ছিলেন, ওনার পারফরমেন্স ওয়াজ অ্যামেজিং। আই লাভ দিস পারফরমেন্স, আই লাভ দিস ক্যারেক্টার, আই লাভ দিস পারফরমেন্স। সো ওটা যেমন অমিতাভের ক্রেডিট, আমি বলবো এখানে অমিতাভের একটু ভুল ডিসিশন। আমি বলবো যে সারা আলমকে মেবি এখানে কাজ করা ঠিক হয় নাই। সারা আলম ডিড হার বেস্ট, সে ডিড হার বেস্ট, সে যতটুকু পারে এর চরিত্রে সে দেওয়ার চেষ্টা করছে। বা দোস্ত মানে আমি যদি প্রফেশনাল মিউজিশিয়ান না হয়ে, আমি প্রফেশনাল মিউজিক বাজাতে পারবো না, তাই না? হঠাৎ করে আমি বাজাতে পারবো না, আই হ্যাভ টু গো থ্রু দ্যাট জার্নি। সো আমার কাছে মনে হয়েছে যে অমিতাভ যতই ট্রাই করুক, সারা আলম যতই ট্রাই করুক, কুড নট গিভ মি আ ক্যারেক্টার যেটা কখনো আমার 100% রিয়েল মনে হয়েছে। মানে শি ওয়াজ গুড, বাট শি ওয়াজ অলওয়েজ, আই ফেল লাইক শি ইজ অ্যাক্টিং। মানে ওর ডায়লগ ডেলিভারি খুবই টিপিক্যাল ক্রাইম থ্রিলার, যে আমরা যে ডায়লগুলো দোস্ত পছন্দ করি না, বা যে ডায়লগ ডেলিভারিগুলো পছন্দ করি না, যে আচ্ছা রহিম সাহেব, গতকাল বিকাল 5টার সময় কোথায় ছিলেন বলেন তো, যে এই টোনে কথা বলা, এই টোনটাই তো আমি নিতে পারি না, এই টোনে তো কেউ কথা বলে না, নোবডি টক্স লাইক দ্যাট। সো এই ট্র্যাপে অমিতাভ পড়ছে উইথ সারা আলম, যে ডেলিভারিগুলো হচ্ছে একদম ব্রিফ ডেলিভারি, মানে আছে না যে এই কথাটা বলো তো, ফার্স্ট যে মানুষটা যেভাবে বলবে ওইভাবেই সেসব ডেলিভারিগুলো দিছে। অ্যাজ এ রেজাল্ট ওর পারফরমেন্স আমার কাছে ভালো লাগে নাই। আই থিঙ্ক ওদের মাথায় যেটা ছিল, যে আমি জানি না, বাট মনে হচ্ছে সারা আলমের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ইংলিশে খুব ভালো, এখানে প্রচুর ইংরেজি ডায়লগ আছে। সো দে প্রবলি থট দ্যাট একটা উকিল ক্যারেক্টার হ্যাজ টু বি কনফিডেন্ট, একটু অ্যারোগেন্ট, আছে না যে একটু ফার্মের মুরগি, রিয়েল লাইফ স্ট্রিট লেভেলে কি হয় একটু জানে না, ওই রকম একটা দে থট দ্য সারা আলম ওইটা খুব সুন্দর করে আনতে পারবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আসলে অ্যাক্টিংটা জানতে হবে, অ্যান্ড সিরিজ ক্যারি করার মতো অবস্থায় সারা আলম নাই। She's talented, but she does not have the skill set to carry a character over 7 episodes, and that kept bugging me throughout. So রিজাল্ট যেটা হয়েছে, যে কাহিনীটা তো একটু আগে বলতেছিলাম না, যে সুন্দর করে লেয়ার্স অপন লেয়ার্স আসতে থাকে অ্যান্ড আস্তে আস্তে বড় হতে থাকে, বাট আনফর্চুনেটলি আই লস্ট ইন্টারেস্ট। আমি ইন্টারেস্ট লুজ করছি, আমি জাস্ট দেখতেছিলাম। আই লস্ট ইন্টারেস্ট বিকজ যখনই সারা আলমের ক্যারেক্টারটা আসে, তখন আমার কাছে এই ক্যারেক্টার বিলিভেবল লাগে না, ওর কথাবার্তা, ওর চাল চলন, it's not believable. It's not bad, Farooq. I'm not saying that ওই মাহি লেভেল ইন ঢাকা অ্যাটাক, একদমই ওই লেভেল না। ইটস এ কমেন্ট, ইটস গুড, মানে গুড না, মানে ইটস ওকে,
বাট ওকে হলে তো হয় না, তাই না? ওয়েন ইউ দ্য লিড ক্যারেক্টার ইউ নিড টু বি ব্লাডি গুড। সো ওইখানে আই ফেল্ট একটা বিশাল ভুল ডিসিশন নিয়েছে অমিতাভ আর কি। সো আই ডোন্ট নো ওয়াই হি ডিড দ্যাট, বাট দ্যাটস ওয়ার ফর মি বোথ ফেলস এই জায়গাটা আর কি, অ্যান্ড ইটস আ বিগ ফেলিয়ার when a lead character is not a very good actor. So বাট যেটা বললাম ফারুক, বা তুই একটু আগে বলতেছিলি যে দেশে ওটিটির জ্বর বলছে, আমরা গত সপ্তাহে যখন আমরা উই টকড অ্যাবাউট গুটি, ওখানেও কিন্তু দোস্ত আমার নাম্বার ওয়ান কমপ্লেন ছিল যে টেকনিক্যালি খুব সুন্দর হয়েছে, অ্যান্ড থ্যাংক গড ফর দ্যাট। আমরা টেকনিক্যালি স্ট্রং হচ্ছে আস্তে আস্তে, সাউন্ড ভালো ছিল, এটা ভালো ছিল, ওটা ভালো ছিল, কাহিনীটা খুব সুন্দর করে এগোইছে, ন্যারেটিভ থ্রেড সুন্দর ছিল, ফোকাস অন দ্য ক্যারেক্টার যারা আউটস্কার্টস অফ ড্রাগ ট্রেডে, এই জিনিসটা খুব ভালো। কিন্তু ওখানে দোস্ত মনে আছে আমার কমপ্লেন ছিল যে বাঁধনের ক্যারেক্টার অ্যাক্টিং আমার পছন্দ হয় নাই। বাঁধন যেভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করছে, বাঁধন ইজ এন অ্যাকমপ্লিশড অ্যাক্টর, তারপরও সে যেভাবে ক্যারেক্টারটা দেখছে, বা বাঁধন এবং ডিরেক্টর মিলে যে ক্যারেক্টারটা আমাদেরকে প্রেজেন্ট করছে, ওটা আমার পছন্দ হয় নাই, বিলিভেবল লাগে নাই, ভালো লাগে নাই। সো এখানেও সিমিলারলি দে চোজ সামবডি হু কান্ট রিয়েলি, ইজ নট এ প্রফেশনাল অ্যাক্টর, অ্যান্ড আই ফেল্ট ইট। সো দিস ইজ মাই রিভিউ অফ বোথ। আমি জানি না কারা কারা দেখছেন, এটা হইচইতে আসছে, আমি ডেফিনেটলি বলবো দেখতে। মানে আমি তো অনেক খুঁটাখুটি, মানে আমি তো কি বল, জন্ম থেকে এইসব দেখে আসতেছি। সো আমি জিনিসপত্র অন্যভাবে দেখি। যারা আমার মতো এত মুভির ভিতরে ডুব দেন না, বা ফারুকের মতো ডুব দেন না, আপনাদের হয়তো এত এত খারাপ নাও লাগতে পারে, আর আমি তারপরে বলবো দেখতে, বিকজ যেটা বললাম যে ভেরি ওয়েল মেড, আর ওয়েল মেড হলেই কিন্তু একটা জিনিস দেখতে ভালো লাগে। সো একদিক দিয়ে ভেরি ওয়েল মেড, একদিক দিয়ে আই থট সারা আলমের কাস্টিং ওয়াজ রং। সো দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড অন দিস। ফারুক, তুই এটা দেখবি না দেখবি না? আমি অবশ্যই দেখবো, বাট ইউ নো হোয়াট আই ফাইন্ড মোস্ট ইন্টারেস্টিং অ্যাবাউট ইউর রিভিউ, হ্যাঁ, and I don't know if this is I guess somehow to Amitabh's credit as well. একটা দিন ছিল যখন আফজাল হোসেন, if he was the headliner in any kind of content, people would just spend, তুই যে এই যে last 15-20 minutes or 10 minutes ধরে যে কথাটা বললি, হ্যাঁ, substantial portion would have been dedicated to উনি কি বলছিলেন, উনি কি করলেন, উনি কি ইয়ে করলো। And I love the fact যে ওটিটি প্ল্যাটফর্মের কারণে এখন এতগুলি ট্যালেন্ট, এতগুলি নিউ আর্টিস্ট চলে আসছে, যে ইভেন সামওয়ান অ্যাজ রেজোনেন্ট অ্যাজ আফজাল হোসেনের মতন একটা ক্যারেক্টার অ্যাক্টর, that you just gave him a placeholder মতন, যে কি ওকে, he started off the story, যে ওর এই রোল, he is the person who sets the context of everything. তারপর কিন্তু you talked about the other characters, so এই দিক থেকে I would say যে Amitabh seems to have done a good enough job, যে there are other characters, good or bad, who have managed to offset at least up to a certain point Afzal Hossain's presence in the year. কারণ এক সময় ছিল যখন if he was there or someone else was there, ওই টপ স্টাররা তখন ওদেরকে নিয়েই শুধু কথা বলা হইতো, অন্যরা বলতো যে হ্যাঁ ওরা ভালো কাজ করেছে, and then let it go at that. So that's also very interesting যে Afzal Hossain, despite being one of the key characters in this, you told him as a context, not as the only person to look forward to in this year. So I guess এই দিক থেকে, গল্পের দিক থেকে, Amitabh deserves that credit. Shakib, I can't hear you now. Wait. আরেকটা জিনিস বলবো, লাস্ট লাস্ট একটা খারাপ কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে ওই ডায়লগগুলো, আবার ওই যে ক্রাইম থ্রিলারের বাজে ডায়লগগুলো এখানে অনেক আছে আর কি। ওই যে আচ্ছা, এটাকে বলো না যে ঝন্টু সাহেব আপনি দুপুর বিকালে কেন এটা করেছিলেন, মানে এই টাইপের বাজে ক্রাইম থ্রিলার ডায়লগ আছে। এবং এটা আছে একটা ভালো অভিনেতার মুখে মুখে পড়লে বা হাতে পড়লে হয়তো ডায়লগটা শুনতে ভালো লাগতো, বা যেহেতু এইসব সারা আলম করতেছিল, অ্যান্ড শি ইজ, আই ক্যান ব্লেম সারা আলম, মানে শি ইজ নট এ প্রফেশনাল অ্যাক্টর, সো ইট জাস্ট ওয়াজন্ট বিলিভেবল আর কি। আর okay. লাস্ট একটা ভালো কথা বলে শেষ করি, এখানে আমাদের প্রিয় রিন্তু ভাই, রিন্তু ইজ ইন ক্যারেক্টার হিয়ার, সারা আলম ইজ ম্যারিড টু রিন্তুর ক্যারেক্টার, আর এখানে রিন্তু হচ্ছে মোটামুটি জীবন থেকে নিয়ে একটা রোল প্লে করছে, না আই এম জাস্ট জোকিং, আচ্ছা, দ্য টু টাইম হাজবেন্ড। সো ইজ দিস অ্যারোগ্যান্ট আছে না, অ্যারোগ্যান্ট, মানে নিজে টু টাইমিং করতেছে, এদিকে আবার বকে বলতেছে একটা মিস্টেক হয়েছে, কি হয়েছে, why can't we get back together, ছ্যাচরা টাইপের, and he did a great job, মানে ওর যতটুকু রোল ছিল he did a fantastic job. So আমার প্রবলেম হচ্ছে যে যেখানে আমি 70% 80% সিকোয়েন্সে মেইন ক্যারেক্টার দেখছি সারা আলম, তার থেকে রিন্তু যে মাত্র 2-3 সিকোয়েন্সে ওর অ্যাক্টিং আমার বেটার লাগছে। আমি যে ভিলেন ক্যারেক্টারে যিনি আছেন, ও হ্যান্ডস, মাত্র 3টা এপিসোড আছে, ও হ্যান্ডস ডাউন সবার থেকে ভালো অ্যাক্টিং করছে। সো এইখানে আসলে আমি বলবো যে সিজন 2, আমি ডেফিনেটলি সিজন 2 দেখবো। আমি রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো যে অমিতাভ যেন সারা আলমকে নিয়ে একটু কাজ করে, সারা আলমকে নিয়ে কাজ করে, এই ডায়লগগুলো, এই ক্রাইম থ্রিলার ডায়লগ ডেলিভারি কীভাবে দেওয়া উচিত। আমি একটা মানুষের যখন কথা বলতেছি ইন্টারোগেটিভ টোনে, রিয়েল লাইফ বা গ্রাউন্ডেড একটা শোতে, হাউ ডু ইউ টক লাইক দ্যাট, হাউ ডু ইউ টক টু দ্যাট পারসন, এগুলো যেন একটু
Amitav, please take care of it because you have a good story. You have a good story. It ended on a outsiders মনে আছে দোস্ত যে একটা এপিসোড শেষ হয় স্টিভেন কিং এর ওই যে ব্ল্যাক হয়ে যায় স্ক্রিন এন্ড হিয়ার গান হ্যাঁ শটস, হ্যাঁ ওরকম একটা ঘটনা আছে এখানে, বুঝছিস? সো ওটা দেখে আমার খুব মজা লাগছে. সো ইটস এ গুড স্টোরি. আই লস্ট ইন্টারেস্ট বিকজ দ্য ক্যারেক্টার থ্রু মি অফ, মেইন ক্যারেক্টার, বাট দ্য স্টোরি ইজ গুড অ্যান্ড দ্য লেয়ার্স আর নাইস, সুন্দর করে রিভিল করা হচ্ছে একটু একটু করে. সো ডেফিনেটলি আমি সিজন 2 দেখবো. সো ইয়া ফার ইউ শুড ওয়াচ দিস. সো আমি জাস্ট yeah আশা করি অমিতাভ এই শিক্ষাটা নিয়ে সিজন 2 আমার no, looking forward to it. জোস. লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান. এটা তো মামা, এটা তো everyone's been waiting for this. Farooq, take it away. লাস্ট অফ আস, হোয়াট ক্যান আই সে, এইচবিও ম্যাক্সে আসছে আর এইটা নিয়ে এত বেশি কথাবার্তা হইতেছে and there are a lot of people who are really into the game, so এটা নিয়ে they've been saying যে oh we are excited about it, and then of course Pedro Pascal is there, and then people are like oh trailer তো জোশ হইছে, let's look forward to it. And then যখন হইলো, I did not catch it on the first day. It took me some time. I just watched it a couple of days ago. And এতদিনে তো I think the second episode has dropped as well. So Shakib যেটা সবসময় বলে যে let's talk about the good and then we'll talk about the bad. Well, I will stop him right there because there is nothing bad that I could have Agreed. said about this. মানে আসলে যে একটা এপিসোডের মধ্যে you know যে it's going to be about a dystopian future, it's going to be about an attack of the zombie, একটা হবে, breakout হবে, you know all of this thing, and then you're like যে okay I know it, এখন কত দূর অ্যান্টিসিপেশন হবে, এখন সিন কে সিন কত দূর গুজবাম্প হবে, এখন কত দূর ব্রেড টেকিং টেরার, ব্রেড টেকিং এক্সাইটমেন্ট হবে, আমি তো জানি সবকিছু, তারপরও it happens. Guys, if you haven't watched this, then I rarely ever say this, I will tell you, you need to watch this right after this episode of Geek Myth. It is that good. If you haven't watched it, whatever else you're doing, please stop that, go and watch this. Episode er moddhe, first episode er moddhe, it is so jam packed, the story is so well told, there is everything you want, there is emotion, there is action, there is terror, there is মানে সবকিছু মিলাই you অ্যান্টিসিপেশনটা কিভাবে সুন্দরভাবে বিল্ড করে, and এটা first to last is just wonderful stuff. মানে I have not been this excited after watching a first episode for a very long time. এখন I am seriously saying যে this is very well on my যে বছরের শেষে যখন আমি একদম রিভিউ দিব না, I strongly expect that this will be there right up there in the top 3, and this is just from watching the first episode, because there is nothing wrong in this first episode. Everything they needed to do they did. Beyond just doing it well, they did it perfectly. The characters, the actors, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা ডায়লগ, মানে লিটারালি মানে আসে না আরো, and it is so beautifully paced. মানে আমি তো ভাবছিলাম যে আমি তো এখানে মোটামুটি জানি, সো কেমনে তুই আমারে এক্সাইট করবি, ঠিক আছে ভালোভাবে বানাবি হবে, and this is not something new, Shakib, starting from the quiet place to আরো হাজারটা ডিস্টোপিয়ান যে ভাইরাস রিলিজ হয়েছে, প্লেগ রিলিজ হয়েছে, কত রকম সিমিলার গল্প সিমিলার সেটিং এ হয়েছে, but even then this is so brilliantly paced. I cannot praise this episode enough. It is just the first episode, but I loved it, Shakib. I loved it. না, এটা লাস্ট অফ আস যারা জানেন না, লাস্ট অফ আস হচ্ছে লেট মি ব্রিং ব্যাক দ্য পোস্টার, এটা একটা গেম, এটা একটা প্লে স্টেশন গেম, এটা প্লে স্টেশন এক্সক্লুসিভ গেম, প্লে স্টেশন কনসোল ছাড়া এই গেমটা পাওয়া যায় না, এবং এটা দুটা পার্ট বেরিয়েছে, পার্ট 1 পার্ট 2, এবং হচ্ছে কন্টিনিউশন সিরিজের মতো, এবং যেটা ফারুক বললো ইট টেক্স প্লেস ইন ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, যেখানে একটা ফাঙ্গাস ইনফেকশনের জন্য, মানে ফাঙ্গাস একটা বের হয়েছে নতুন, যেটা মানুষের বডি টেক ওভার করে এবং ওদের ব্রেন কন্ট্রোল করে, মাইন্ড কন্ট্রোল করে, এবং ওখান থেকে মানুষটা জম্বির মতো হয়ে যায় বেসিক্যালি। সো ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ বিকামিং এ জম্বি, এবং এই জাস্ট লাইক এ জম্বি, এই মানুষগুলো কামড় দিলে ওই ফাঙ্গাসে ট্রান্সফার হয়ে যায় এবং আপনিও জম্বি হয়ে যাবেন আর কি। সো এটা হচ্ছে মূল, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, বাট দ্য ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড আদার জম্বি মুভিজ হচ্ছে যে এখানে যে কারণে গেমটাকে বলা হয় মানে সর্বশ্রেষ্ঠ গেম বা এরকম সেটা বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গেমস অফ অল টাইম, বিকজ স্টোরিটা ইজ অ্যাপারেন্টলি অ্যামেজিং, ইটস এ সার্ভাইভাল গেম, ইউ হ্যাভ টু সার্ভাইভ দিস জম্বি অ্যাপোকালিপস, এবং ওখানে দুটো ক্যারেক্টার আছে, জোয়েল এবং কি জানি এটার নাম, এলি, জোয়েল এবং এলি, যাদেরকে আপনি এই পোস্টারে দেখতে পাচ্ছেন। সো এদের মধ্যে একটা বাবা মেয়ে সম্পর্ক গড়ে ওঠে, এবং ওরা কিন্তু বায়োলজিক্যালি বাবা মেয়ে না, সো ওদের মধ্যে একটা বাবা মেয়ে সম্পর্ক গড়ে ওঠে, এবং এই স্টোরিটা খুবই হার্ট ব্রেকিং অ্যাপারেন্টলি।
সো আমি এই গেমটা খেলার জন্য অনেকদিন ধরে ফারুক আসলে বসে আছি, কিন্তু আমার তো প্লে স্টেশন নেই, আমি প্লে স্টেশন কিনবো না। আহ, আমি ওয়েট করতেছি এটা পিসি ভার্সন কবে বের হবে। সো ফাইনালি মার্চ মাসে অ্যাপারেন্টলি এটা পিসি ভার্সন রিলিজ হবে, সো আই এম গোনা প্লে দিস গেম। বাট যাই হোক, সো এই সিরিজটার জন্য মানে যারা এই গেমের পাগল ফ্যান, এবং এটা মানে 40 মিলিয়ন পিপল হ্যাভ প্লেড দিস গেম, তারা পাগলের মতো অপেক্ষা করছিল যে এই সিরিজটা কবে আসবে। এবং এটা যখন আমরা সবাই শুনলাম যে এইচবিও ম্যাক্স এটা করবে, সো উই ওয়ার ভেরি হ্যাপি যে আচ্ছা এইচবিও কিন্তু ওরা মেস করে না, ওরা যখন কিছুটা করে ওরা সিরিয়াসলি আসে না, ইনাফ টাকা পয়সা ঢালে, দেখে দ্য রাইট পিপল অ্যান্ড দে ডু আ ফ্যান্টাস্টিক জব। সো তাই ওরা করেছে। এটা শো রানার হচ্ছে, শো রানার অথবা মেইন রাইটার আমি 100% ক্লিয়ার না, যে হচ্ছে যে চেরনোবিল, যেটা হচ্ছে মানে আমি কি বলবো, আমার আমার ইটস পসিবলি মাই ফেভারিট মিনি সিরিজ অফ অল টাইম। চেরনোবিল জাস্ট ব্লু মি ওয়ে। সো যারা চেরনোবিল দেখেন নাই, এটা 2 বছর আগে বোধহয় বের হয়েছিল, আই থিঙ্ক জাস্ট বিফোর দ্য প্যান্ডেমিক বের হয়েছিল। সো ওটা প্লিজ দেখেন, ইটস এ 5 এপিসোড সিরিজ চেরনোবিল, এইচবিওতে, ইটস অ্যামেজিং। যাই হোক, ওই মানুষটা আছে, তারপরে গেমের যে মেইন ডেভেলপার, হি ইজ অলসো পার্ট অফ দিস। সো যেটা ওরা করছে এবং যারা এটা পছন্দ করছে এবং সবাই পছন্দ করছে, ওরা ওরা বলতেছে যে নাম্বার ওয়ান রিজন এটা ভালো হয়েছে বিকজ ওরা গেমের স্টোরিটা ফলো করছে, যেটা ইউজুয়ালি আমরা, এবং এটা হচ্ছে যারা ভিডিও গেম, আগে ছোটবেলায় আমরা যারা কমিক বুক ফ্যান, আমাদের এটা একটা প্রবলেম ছিল যে যখনই কমিক বুক কোনো প্রপার্টি নিয়ে মুভি বানায়, যে স্পিরিচুয়াল ব্যাপারগুলা, যেগুলা জেনেটিক ব্যাপারগুলা গল্পে থাকে, ওগুলো ওরা স্ক্রিনে আনতো না। সো উইচ ইজ ওয়াই মুভিগুলো ইউজুয়ালি বাজে হতো। সো সিন্স দ্য আর্লি 2000s with X-Men and Spider-Man, and then of course Batman, নোলানের ব্যাটম্যান, and then of course the mighty Marvel MCU, এরপর থেকে কিন্তু আমরা কমিক ফ্যানরা মোটামুটি উইয়ার স্যাটিসফাইড যে না, আমরা যে জিনিসটা কমিকে পছন্দ করি, হ্যাঁ একটু চেঞ্জ হয় যখন স্ক্রিনে যায়, কিন্তু স্পিরিচুয়ালি ইজ দ্য সেম, মানে যে জিনিসটা মেক্স ইট স্পেশাল ওটা স্ক্রিনে আছে। সো এইটা ভিডিও গেমে কিন্তু হয় না। মানে হাউ ক্যান ইউ ফাক আপ আ মর্টাল কম্ব্যাট ফিল্ম? ইটস ক্রিমিনাল যে দ্য লাস্ট অ্যান্ড অনলি ভালো মর্টাল কম্ব্যাট ফিল্ম হচ্ছে সেই 1996-এ ওই ক্যাম্পি এফেক্টস অ্যান্ড ইয়ে দিয়ে বের হয়েছিল, মর্টাল কম্ব্যাট, ওইটাই এখনো দ্য বেস্ট মর্টাল কম্ব্যাট ফিল্ম। ইটস জাস্ট ক্রিমিনাল। 2 বছর আগে এটা বের হয়েছিল, উই হেটেড ইট, এভরিবডি হেটেড ইট, ওয়াজ আ বিগ ফ্লপ। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু অ্যাসাসিনস ক্রিড, যেটা আরেকটা গেম, PS3 গেম, যেটা স্ট্রং একটা ন্যারেটিভ গল্প আছে, ওটা ওরা মানে কাস্টিং ওয়াজ ইনসেইন, ইট হ্যাড ওয়ার্ল্ডের বেস্ট কাস্ট অ্যান্ড দ্য মুভি ওয়াজ সো ব্যাড, মানে ইট ওয়াজ হরেবল। সো তারপরে রিসেন্টলি যেটা বের হলো আনচার্টেড, আনচার্টেড হচ্ছে আরেকটা গেম যেটাকে বলা হয় যেটা স্টোরি টেলিং ইজ অ্যামেজিং। আনচার্টেড ওরা সব চেঞ্জ করে দিচ্ছে। নেথান ড্রেক, যেটা যে 35-year-old গায় আছে না, গ্রিজলড, ওকে বানাই দিচ্ছে টম হল্যান্ড, 21-year-old গায়। মানে মানে এইগুলো তো মানুষ নিবে না। সো এখানে সবাই যেটা অ্যাপ্রিসিয়েট করছে যে আচ্ছা আমার যে মেইন ক্যারেক্টারগুলো, মেইন স্টোরির ন্যারেটিভ থ্রেড, স্পিরিচুয়ালি যে ব্যাপারগুলো, ওগুলো খুব সুন্দর করে ওরা ফার্স্ট এপিসোডে নিয়ে আসে। এবং ফার্স্ট এপিসোডটা কিন্তু 1 hour 20 minutes আই থিঙ্ক। ইটস লাইক এ মুভি, ইটস লাইক এ মিনি মুভি। এবং এটাও দেখো, এটাও এইচবিও ম্যাক্সের ডিসিশন ছিল। ওরা প্রথম পুরা সিরিজ তো করে ফেলছে, করে ওরা তখন শোরানারকে বলছে দেখো খালি ফার্স্ট এপিসোড দেখলে মানুষ আসলে ইম্প্যাক্টটা পাবে না, সো আমরা প্রথম 2টা এপিসোড একসাথে করে একটা এপিসোড করে আমরা দেখাই দিই। সো ইটস অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ 10 episode সিরিজ, নাও ইটস এ 9 episode সিরিজ, কারণ ওরা 1 or 2 মিলাই ফেলছে। রেজাল্টটা হচ্ছে আমরা সবাই কিন্তু প্রচণ্ড, ফারুক তুই যেটা বলি, প্রচণ্ড স্যাটিসফাইং, ফুলফিলিং, একটা বিউটিফুল একটা ফার্স্ট এপিসোড, পাইলট এপিসোড পাইছি অফ দ্য লাস্ট অফ আস, যেটা সব সেট করে দিছে কিন্তু। দ্য রিলেশনশিপ বিটুইন জোয়েল অ্যান্ড এলি, অ্যানাটর, ও মাই গড দ্য বিউটিফুল অ্যানাটর, এই মানুষটাকে মানে আমি এত মিস করি, ওরে কোথাও দেখা যায় না। লেট মি জাস্ট ব্রিং হার আপ অন স্ক্রিন। এই যে যাকে দেখছেন স্ক্রিনে দাঁড়া, এই যে অ্যানাটর্ফ, শি ইজ, যারা আমরা ফ্রিঞ্জ ফ্যান্স, ফ্রিঞ্জ দেখতাম, ফ্রিঞ্জ নামে একটা শো আছে, ওখানে শি ওয়াজ আ ডিটেকটিভ, FBI ডিটেকটিভ। সো তারপরে রিসেন্টলি আমরা যারা মাইন্ড হান্টার দেখেছি, মাইন্ড হান্টারে শি ওয়াজ এ সাইকোলজিস্ট, নাকি সাইকিয়াট্রিস্ট। সো শি ইজ, আই লাভ দিস ওম্যান, আই লাভ হার অ্যাক্টিং, ইট ওয়াজ গ্রেট টু সি হার হিয়ার। সো the casting, the acting, the storytelling, the way they're handling this zombie situation, everything felt fresh, beautiful, authentic, নিয়ত ভালো ছিল। আমি অ্যাবসলুটলি ইন লাভ উইথ দিস সিরিজ, ইভেন দো আমি গেমটা খেলি নাই, আমার দ্যাটস দ্য বিউটি অফ দিস থিং। সো যারা দেখেন নাই দ্য লাস্ট অফ আস, ইফ ইউ লাইক গুড টেলিভিশন, ইফ ইউ লাইক ডিস্টোপিয়ান ফিউচার এটসেট্রা, হ্যান ত্যান জম্বি, ডেফিনেটলি গেট অন ইট, ওয়াচ ইট। আর আপনারা যদি গেমের ফ্যান হয়ে থাকেন তাহলে তো আপনারা লারে লাপ্পা, তাহলে আপনাদের কেউ খুঁজে পাবে না। ইউ গাইজ মাস্ট বি ভেরি হ্যাপি বিকজ দিস ইজ ফাকিং ব্রিলিয়েন্ট। সো দ্যাটস অ্যাবাউট ইট। ফারুক, আর কিছু অ্যাড করবি? না। Alright, so watch it, let us know. আমরা নেক্সট এটা নিয়ে কথা বলবো when we finish all 9 episodes, তারপরে আমরা একটা ওভারঅল
সিরিজ রিভিউ দিব, এর মাঝখানে এটা নিয়ে আমরা আসলে তেমন আলাপ করবো না। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে, এটা তো ফারুকের দেখা হয় নাই, টালসা কিং। না, ওকে, সো but এটা I've heard এটা such good things about this. দিস ইজ সো গুড, দিস ইজ সো গুড। এটা হচ্ছে সো প্যারামাউন্ট প্লাস, এটা যে ওদের একটা ওই যে মানে প্যারামাউন্টের ভার্সন অফ নেটফ্লিক্স বা এইচবিও ম্যাক্স, এটা নাম হচ্ছে প্যারামাউন্ট প্লাস। ওরা কিন্তু কোয়াইটলি ফাটায় ফেলতেছে, মানে প্রচুর ভালো ভালো শো নামতেছে, যেমন টালসা কিং, যেমন ইয়েলোস্টোন। ইয়েলোস্টোন আমি এখন দেখি নাই, কিন্তু জন ক্যাম্পিয়ার ফেভারিট শো হচ্ছে ইয়েলোস্টোন, সবাই পাগল হয়ে যাচ্ছে। ওটা কিন্তু কেভিন কস্টনার ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স। সো এখন কিন্তু নতুন একটা জোয়ার আসছে যে অল দিস বিগ বিগ হলিউড মুভি স্টার্স, ওরা স্ট্রিমিংয়ে মানে আছে না, দে আর টেলিং লঙ্গার স্টোরিজ, দে প্লেইং লঙ্গার ক্যারেক্টার্স, আছে না, সুপার সুপার গল্প বলতেছে। সো দিস ইজ জাস্ট লাইক দ্যাট। সিলভাস্টার স্ট্যালোন ইজ 75 years old. হি প্লেইজ এ 75-year-old গ্যাংস্টার যে 25 বছর জেলে ছিল, জেল থেকে মুক্তি পাইছে, সে নিউ ইয়র্কে ফেরত আসে ওর গ্যাংয়ের কাছে। ইজ আ মাফিয়া ম্যান। সো ফেরত আসছে, তো মাফিয়ার যে লিডার সে হচ্ছে ওর ছোটবেলার ফ্রেন্ড। সো ওই মাফিয়া লিডারের জন্যই সে আসলে বেসিক্যালি ও জেলে গেছিল টু কাভার ফর সামবডি এলস, যে অসুবিধা নেই, আমি বস, আমি জেলে যাচ্ছি বস, এই জন্য সে জেলে গেছিল আর কি। সো তারপর সে বের হয়ে আসছে। সো 25 বছরে যেটা হয়েছে, ওর বন্ধু বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। সো এখন ওই ও যখন জেলে গেছে তখন যে ইয়াং পোলাপাইনগুলো ছিল ওরা এখন মাফিয়া বস হয়ে গেছে, মানে ওর ফ্রেন্ডের ছেলেমেয়েরা, ওরা এখন মাফিয়া বস। ওরা আবার আছে না অনেক ইগোটিস্টিক্যাল, হ্যান ত্যান, হ্যাঁ এই বুইরা চোদা আসছে, এরে এত ইয়ে দিব না, হ্যান ত্যান। সো ও বেসিক্যালি নাম্বার 2 ছিল, সিলভাস্টার স্ট্যালোনের ক্যারেক্টার ছিল মাফিয়া, ওই নিউ ইয়র্কের ওই পার্টিকুলার মাফিয়া নাম্বার 2। সো ও ফেরত আসছে যে আমি 25 বছর তোমার জন্য জেল খাটছি, তুমি আমি তখন রিওয়ার্ড দিবা। সো ওই পোলা পাইনগুলো শয়তানি করে, ওদের ইগোর প্রবলেম, ওরা ভয় পায় যে এই হালাসটা তো আমাকে পাওয়ার নিয়ে নিবে। ওরা তখন বলে যে তুমি, হ্যাঁ তোমার রিওয়ার্ড হচ্ছে তুমি টালসায় যাও। টালসা হচ্ছে অ্যাজ ফার যেন ফারুক আমার থেকে বেটার জানবে, ছোট্ট একটা টাউন, ছোট্ট একটা টাউন ইন সামওয়্যার ইন আমেরিকা, আমি জানি না কোথায় এটা, মানে মানে কথার কথা যে গাইবান্ধ হয়ে পাঠাই দেওয়া হয়েছে, কথার কথা ছোট্ট একটা টাউন, ওখানে তেমন কিছু হয় না, ওইরকম একটা সিচুয়েশন আর কি। সো ওখানে পাঠাই দেওয়া হয়, এবং সিলভাস্টার স্ট্যালোনের কথা হচ্ছে যে আমি হচ্ছি বস, আমি ওখানে কাঁপামো, মানে কোপামো আর কি। সে টালসায় গিয়ে ও কোপানো শুরু করে, মানে ও ওখানে গিয়ে ওর নেটওয়ার্ক বানানো শুরু করে। হি স্টার্টস গেটিং ইনটু ওখানকার কিভাবে 2 নম্বরই করে টাকা পয়সা বানানো যায়, ওখানকার ড্রাগ ট্রেড, হ্যান ত্যান, এই উই। সো ইটস লাইক ব্রেকিং ব্যাড মানে, বাট ইন দ্য সেন্স দ্যাট ও আসলেই ব্যাড, মানে হি ওয়াজ নেভার গুড, প্রথম থেকে ব্যাড ছিল। সো ও আবার নিজেকে রিএস্টাবলিশ করছে। সো হাউ হি বিল্ডস হিজ ক্রিমিনাল এম্পায়ার ইন টালসা, এইটা নিয়েই 10টা এপিসোড। সো ফারুক আগেই বলে রাখি, এটা কিন্তু ওই যে ও মাই গড দোস্ত, গডফাদারের পরেই হচ্ছে টালসা কিং, মাফিয়ার উপর এত সুন্দর একটা ডিসকোর্স আমরা জীবনে দেখিনি, এরকম না, অ্যাবসলিউটলি নট। দিস ইজ, আছে না, ইউ লাভ স্টালোন, অ্যান্ড আই ডোন্ট নো হু হেট স্টালোন। ইফ ইউ লাভ স্টালোন, ইউ ওয়ান্ট সি হিম প্লে দিস এট আ ড্রামাটিক রোল, যেখানে আবার একটু স্টালোনের ব্যাপার স্যাপারগুলো আছে না, হি ডাজন্ট ব্যাক ডাউন, মারামারি করে, মাইট দেয়, এগুলো সব আছে। বাট হি ইজ ওপেন, মানে লিটারালি ও যে 75 বছর বয়স, এটা বেশ কমে এটা বলে। So very open about these things, owns his age, and it's just a nice watch. You watch it, it's basically it's comedy drama type, বা black comedy type. It's not serious drama. So আমার কাছে খুবই ভালো লাগছে। It's fantastic time pass. You come home, এটা ছাড়বা, বসে আরাম করে এটা খাইতে খাইতে দেখবা, you'll enjoy it. So আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এটা টেইলর শেরিডন নাকি টাইলার শেরিডন নামে একটা ভদ্রলোক আছে, যে এখন আমেরিকার টিভিতে কোপাইতেছে। যে ইয়েলোস্টোন বললাম, এটা হচ্ছে টাইলার শেরিডনের, আই থিঙ্ক টেইলর শেরিডন। তারপরে এই যে এই টালসা কিং যেটা বললাম, এটা হচ্ছে টেইলর শেরিডনের। ইয়েলোস্টোনের 2টা প্রিকুয়াল সিরিজ বেরোচ্ছে, ওটাও টেইলর শেরিডনের। সো হি ইজ ডুইং আ লট অফ থিংস ইন আমেরিকান টেলিভিশন। হি ইজ লাইক দ্য নিউ গোল্ডেন বয় অফ আমেরিকান টিভি, এটাও হচ্ছে তার। সো আমি এটা হেভি মজা পাইছি। যাদের ক্রাইম থ্রিলার পছন্দ, ক্রাইম ড্রামা পছন্দ, মাফিয়া টাইপ জিনিস পছন্দ, যাদের স্টেলোন পছন্দ, আমি অবশ্যই বলবো এটা 10টা এপিসোড বেড়ে গেছে, জাস্ট ওয়াচ ইট, ইজ ফ্যান্টাস্টিক। ফারুক, what do you think? Oh, I'll definitely watch this. I'll definitely watch this, and not. Mane Shakib, you're one of the long line of people who have been raving about this. No one has gone on, PJ ta bolli, no one has gone on to say that this is the newest level of. Mane, in fact, PJ bolli na Breaking Bad ar eita kintu Better Call Saul oi level e eita keu bole na. But everyone's saying exactly je this is great television, entertaining television. Our Sylvester Stallone, you know, his good-hearted natured, যে ওর অ্যাক্টিংটা খুব ইজি ফ্লোয়িং, ইন্টারেস্টিং, নাইস ওয়াচিং, একটু হাসবি, একটু ইয়ে করবি। সো এভরিওয়ানস বিন সেইং দ্য সেম থিং। সো দিস ইজ ডেফিনেটলি অন মাই ওয়াচ, দিস ইজ ডেফিনেটলি অন মাই লিস্ট।
সো যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, যারা লাইভ দেখছেন বা পরে দেখবেন, প্লিজ লেট আস নো, হ্যাভ ইউ সিন টালসা কিং? দেখার ইচ্ছা আছে নাকি? আমি ডেফিনেটলি বলবো এই টাইপের সিরিজ যদি পছন্দ হয়, ইউ শুড ওয়াচ ইট। ওকে, লেটস মুভ অন টু, এটা তো আমি জানতামই না ফারুক, আমি এটা তুই আজকে বললি, আমি এটার নাম শুনলাম। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস Okay, ওল্ড so ওয়ে? Shakib, মানে you remember, মানে I keep on telling you যে period pieces, westerns, এগুলো তো হুম আমার হুম খুব হুম প্রিয়. And then I've হুম always said যে the westerns that go in, যে True Grit যেটা ছিল, Jeff Bridges I think was in there, and I love that. Unforgiven, Clint Eastwood, I love that. So ওইগুলি কিন্তু ওয়েস্টার্নের কিন্তু কিছু একটা একটা সেট আছে যে it's always about this tough old gritty man যে ফাইনাল একটা এজে এসে he has to go back to his bad ways. And এরকম একটা স্টোরি শুনলে you start thinking of যে okay, well Nicolas Cage তো এরকম similar stories করছে, be it a pig, be it even his ওই Con Air. So he's done these tough macho man stories. So ও কেন ওয়েস্টার্ন করে নাই? And this movie actually is a revelation of কেন Nicolas Cage western করে নাই or কেন ওর করা উচিত না. Because this movie starts off with old weight জায়গায়, it starts off with a horrible year of Nicolas Cage. Opening shot এর মধ্যেই দেখায় with him with possibly the only thing that's worse than this movie is the mustache that Nicolas Cage has for the first uh, 10 minutes of this film, যেখানে he establishes his character of a tough rough old gunslinger. And ওইখান থেকে দেখায় যে আর কি একটা কিছু ঘটনা ঘটে where Nicolas Cage establishes himself as this যেটা বললাম rough gunslinger. And then fast forward to 20 বছর পর যেখানে দেখা যায় যে he has changed, he's now become a very nice man, he's met the love of his life, বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর he has completely sworn off his bad ways and he has now become a new person. এই যে ছবির মধ্যে যেমন দেখা যাচ্ছে বেচারার ওই horrible mustache and his horrible character has been laid to rest, but not for very long. এই ফিল্মটা খুব ধাম করে জিনিস হইতে থাকে and immediately যেটা হয় যে something crawls out of his past, an event happens, and as happens in so many other westerns, once again the bad old dude has to go back to his bad old ways. ডিফারেন্সটা কি? এখন তার ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, and that cute little daughter also accompanies him on this mission of revenge while he goes back to correct something which has happened to him in his new form. So এই গল্পটা of him going back to his old way, এটা আমি বলবো না যে খুব টানা হইছে, আমি বলবো না যে this is a visually aesthetically unpleasing film. No, visually দেখতে খুবই চমৎকার। একটা ওয়েস্টার্নের মধ্যে যে জিনিসগুলি দেখতে পছন্দ লাগে, যে লম্বা লম্বা রাস্তা, mountains and huge swaths of land যেখানে someone is riding through it, lost forlorn wilderness এর মধ্যে, that is there. There are these cute little moments যেখানে this tough old grumpy father and daughter এর একটা bonding relationship হয়। তারপর এই যে এই চেসটা হয়, as you expect Nicolas Cage comes into his as the bad old man, and ওর একটা যে ক্যারেক্টারিস্টিক থাকে যে কি I am unreachable, I'm cold, I'm aloof, এই জিনিসটা ও করে। But what really didn't get me into this film is এই যে ওর aloofnessটা sometimes becomes just stupidity, and sometimes you feel like you're watching a block of wood move from point A to point B, shoot down people and sometimes ride horses. So এই জন্য আমার কাছে মনে হয়েছে যে Nicolas Cage, I'm a big fan of his, I love a lot of the films that he's been in, but this is not a movie that I could get into. I don't think this is a character that Nicolas Cage could get into. This is very close to his version of Ghost Rider, যেটা দেখার পর মনে আছে মানুষ, people were saying যে why is this person not changing his face? Nicolas Cage এর কি হইছে, botox এর মধ্যে দিছে নাকি যে চেহারার এক্সপ্রেশন চেঞ্জ হয় না? So this is a reminiscence of that. ও হেভি ডোজ অফ botox দিয়ে তারপর অ্যাক্টিং এ নামছে, কোনো একটা চিক এক্সপ্রেশন কিছু মুভ হয় না, one expression দিয়ে পুরো ফিল্মটা নামাইছে। Nothing exceptional happens. It runs on in the way you expect it to run. Last stage halka ekta twist dot ye hoy, but I can't really say it's a twist. It's more of like you kind of hope je etai hobe, and it ends on a flat out note. So old way is something that I think goes old and cold very fast, and this is not a western that I would recommend. Shakib, Nicolas Okay, Cage, nice. even if you love him, give this movie a pass. না, আমার এত টাইম নেই, আমার এমনিতেই টাইম নেই। আমি যেমন নেক্সট যে মুভিটা নিয়ে আলাপ করবো, এটা আজকে আমি সকাল 9টার সময় দেখছি অফিস যাওয়ার আগে, সো আই ডোন্ট হ্যাভ টাইম। এটা আমরা প্রমিস করছিলাম লাস্ট এপিসোডে যে দ্য মেনু দেখবো, দেন আই জাস্ট ডিডন্ট গেট টাইম টু ওয়াচ ইট। উইকেন্ডে আমার একটা শো ছিল, পিঙ্ক ফ্লয়েড শো ছিল, সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, সো আই জাস্ট ডিডন্ট হ্যাভ টাইম। সো এই ওল্ড ওয়ে আমি দেখবো না দোস্ত। থ্যাংক ইউ ফর টেকিং ওয়ান ফর দ্য টিম। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান।
এই যে এইটা হচ্ছে দ্য লাস্ট টপিক আমাদের আজকের এই শোয়ের, এবং ও মাই গড আই এম সো এক্সাইটেড টু টক অ্যাবাউট দিস। এটা নিয়ে যেটা আমাদের কিন্তু আলোচনা হচ্ছিল দোস্ত, যে এবার অস্কার সিজনে যে অস্কার মুভিজ, সো কল্ড অস্কার মুভিজ বেরোচ্ছে। অস্কার মুভিজ বলতে বোঝা যায় যে মুভিগুলো সিরিয়াস ড্রামা বা নতুনত্ব কিছু একটা আছে, বা কোনো একটা মেসেজ আছে, যেগুলো ভালো ছবির পর্যায়ে পড়ে, যেটার জন্য ওরা অস্কার পায়। সো অস্কার মুভির এই লিস্টে দ্য মেনু ছবিটা আছে। আমি তোকে বলছিলাম দোস্ত যে বেশ কয়েকটা অস্কার ফিল্ম আমি দেখছি। ফর এক্সাম্পল দ্য ব্যানশিজ অফ ইনিশিয়ারিন, অনেক ভালো, বাট আমার কাছে মনে হয় না এটা অস্কার ওয়ার্দি কিছু। যেমন দ্য ফেবলসম্যান, ইটস গুড বাট নট গ্রেট, স্টিভেন স্পিলবার্গের। সো এই এখন আরেকটা থার্ড একটা দেখলাম, দ্য মেনু। এটাও আমি বলবো না যে অস্কার ওয়ার্দি, বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম দোস্ত। দিস ইজ অ্যাট হার্ট ইটস আ হরর থ্রিলার, বুঝছিস? ইটস অ্যাট হার্ট একটা হরর থ্রিলার, বাট দেন এই হরর থ্রিলারটা ওয়েন ইউ হ্যাভ এই মানুষগুলা, রে ফাইন্স, আনিয়া টেলর জয় এবং নিকোলাস হোল্ট, এরা যখন থাকে তখন যে এলিভেশনটা হয়, ওই এলিভেশনটা হয়েছে। এবং দ্য ডিরেক্টর, আমি বেচারার নাম জানি না, আমি জীবনে প্রথমে ডিরেক্টরের নাম দেখলাম। তো হি ডিরেক্টেড দ্য হেল আউট অফ দিস ফিল্ম। স্ক্রিপ্ট ইজ ইনসেনলি ওয়েল রিটেন, মানে প্রত্যেকটা ডায়লগ জোশ, প্রত্যেকটা ক্যারেক্টার জোশ, এবং প্রেক্ষাপটটা জোশ। প্রেক্ষাপটটা হচ্ছে যে এই রে ফাইন্স হচ্ছে একটা শেফ, বিশ্ববিখ্যাত একজন শেফ। সে সে একটা রেস্টুরেন্ট দিছে একটা ছোট্ট একটা আইল্যান্ডে। সো মেইনল্যান্ড থেকে আইল্যান্ডে যেতে হয় একটা বোটে করে, এই 15-20 মিনিট একটা জার্নি আইল্যান্ডে যাবার। ছোট্ট একটা আইল্যান্ড, ওখানে শুধুমাত্র রেস্টুরেন্ট, এই শেফের বাসা এবং ওই স্টাফের লিভিং কোয়ার্টার্স, ওরা ওখানেই থাকে। এবং এখানে যেটা হয় যে বড় বড় রেস্টুরেন্টে যাদের এই এক্সপিরিয়েন্স আছে, যে অনেক আগে থেকে বুকিং দিতে হয়। সো এখানে আছে না, মাসের পর মাস আগে থেকে বুকিং, 6 মাস আগে থেকে বুকিং দিতে হয়। ওই বুকিং নিয়ে তারপর রেস্টুরেন্টে যেতে হয়। এবং এখানে ওরা একটা মিল, ইউ গো দেয়ার ফর ওয়ান মিল। সো ওখানে বোধ হয় 12টা কাপল যায় অর সামথিং। সো 12টা কাপল যায়, এবং লাঞ্চ বা ডিনার সার্ভ করা হয় 4 ঘন্টা ধরে। There are like 4 courses, 5 courses, and it's not just the food, the whole thing is an experience আর কি। সো এটা হচ্ছে প্রেমিস, এবং শুরু হয় যে আমরা আনিয়া টেলর জয়, এই যে ভয়াবহ সুন্দর এবং ট্যালেন্টেড মহিলা, এবং নিকোলাস হোল্ট, ওরা একটা কাপল। ওরা ওই বাকি সবাইকে যারা দেখতেছি, এরা সবাই রেস্টুরেন্টে যাচ্ছে। শুরুই হয় যে ওরা সবাই লঞ্চের ঘাটে, লঞ্চে উঠে ওখান থেকে ওখানে যায়, এবং তারপরে ডিনার কোর্স 1, কোর্স 2 এখান থেকে শুরু হয়, এবং এখান থেকেই পাগলামি শুরু হয়। আমি এর থেকে একটা কিছু বলবো না, বেশি কিছু বলবো না ফারুক। এটা হচ্ছে ওই কিছু মুভিজ থাকে না যে একদম পারফেক্টলি ক্রাফটেড, দিস ইজ দ্যাট পারফেক্টলি ক্রাফটেড ফিল্ম। দ্য সাউন্ড ট্র্যাক, the dialogue, the acting, the characters, the characterization, it's a very weird film. So weirdnessটা হচ্ছে, বুঝছিস, যে ওই কখনোই না এক্সেপশনালি উইয়ার্ড হয় না যাতে তোর ম্যাচটা খারাপ হচ্ছে, বেশি পাকনামি করতেছে, বেশি ন্যাকামি করতেছে, আর্ট বুঝতে হবে, ওগুলো না। আবার আসে না যে সমাজের প্রতি একটা মেসেজ দিতে হবে, যেটা সব ফিল্মমেকাররা চায়, যে আমি আসলে একটা কিছু বলতে চাই, আমার কিছুটা বলার আছে। এখানেও কিন্তু এই ফিল্ম মেকারের কিছুটা বলার ছিল, এবং সে কিন্তু একটা হরর থ্রিলার দিয়ে খুব সুন্দর করে এটা বলছে। হরর ওয়ার্ডটা বলতে আমি কিন্তু ভূত মিন করতেছি না, আমি জাস্ট বলছি যে ইটস সামথিং দ্যাটস, মানে টেরিবল থিংস হ্যাপেন, এবং ইটস ভেরি থ্রিলিং, দ্যাটস হোয়াট আই মিন। সো ভেরি ভেরি ওয়েল। সো মেসেজটাও আছে, সোসাইটির প্রতি একটা মেসেজ ওটাও আছে, যে আমাদের বুঝতে হবে, ওটাও আছে। আবার প্রচন্ড সিনেম্যাটিক, যে আমার প্রবলেম হয় যখন এই ফিল্ম মেকাররা মেসেজ বুঝাইতে গিয়ে হাতুড়ি দিয়ে মেসেজ বাড়ি বাড়ে মাথায়, কিন্তু সিনেম্যাটিক ভাবে জিনিসটা দিতে পারে না। সো এটা কিন্তু আমাদের দেশেও হয়, বাইরের দেশেও হয়, সব জায়গায় এই প্রবলেমটা আছে। এখানে দ্য হিরো ইজ দ্য স্টোরি অফ দিস শেফ। ওর একটা পারপাস আছে, একটা প্ল্যান আছে, ইজ দ্য স্টোরি অফ দিস শেফ। এবং ওখানে যে 12টা কাপল গেছে, ওদের স্টোরি, দ্যাট ইজ দ্য হিরো, মেসেজ ইজ সেকেন্ডারি। সো খুবই সুন্দর করে বানাইছে, এবং এন্ডিংটা ইজ জাস্ট ওয়ান্ডারফুল। আই জাস্ট লাভ দি এন্ডিং, অসম্ভব ভালো লাগছে আমার। সো টপ টু বটম, এবং এই ছবিটা না ইজ ওয়ান অফ দোজ ফিল্মস যেখানে তুই ভাববি যে আচ্ছা এটা তো খুব টিপিক্যাল লাগতেছে, আচ্ছা এরপরে মনে হয় এটা হবে, নিশ্চয়ই লাস্টে এটা হবে, অ্যান্ড আসলে ওগুলোই হয়, বা আসে না যে এরকমই তো হবে, কিন্তু ওই এরকম হওয়ার মধ্যে না ইট কিপস সারপ্রাইজিং ইউ, মানে এরকম হয়ে একটু ডিফারেন্ট হয়, ওরকম হয়ে একটু ডিফারেন্ট হয়, সামথিং নিউ হ্যাপেন। সো ইটস আ বিউটিফুলি ক্রাফটেড ফিল্ম, মানে ইটস টেক্স আ মাস্টার। আমার কাছে মনে হচ্ছে যে এটার এক্সিকিউশন, মানে মাস্টার ক্লাস এক্সিকিউশন হয়েছে এই ছবিটার। সো যদিও আমি বলছিলাম যে এটা অস্কার ওয়ার্দি হয়তো না, মানে আমার কাছে মনে হয় যে এটা নট ইনাফ মেসেজ ওরিয়েন্টেড বা ইন্ডি ওরিয়েন্টেড টু বি অস্কার ওয়ার্দি। আবার এখানে ধরো অ্যামেজিং পারফরমেন্সেস আছে, বাট অস্কার ওয়ার্দি পারফরমেন্স বলতে আমরা যেটা বুঝি ওইরকম কোনো পারফরমেন্স নেই আর কি।
সো বাট ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম। আমি এখন পর্যন্ত যতগুলো অস্কার বাজ মুভি দেখছি তার মধ্যে ডেফিনেটলি এটা হচ্ছে বেস্ট। এবং ফরগেট অ্যাবাউট অস্কার, আমি এটা তো 2022-তে বের হয়েছে, 2022 সালে যদি আমি এই ছবিটা দেখতাম দোস্ত, আমরা যে আলোচিত সব ছবি দিয়ে একটা এপিসোড করলাম না বছরের শুরুতে, ডেফিনেটলি হ্যাঁ। এটা ওখানে থাকতো। এবং ডেফিনেটলি আমি যদি টপ 10 করতাম, টপ 10 মুভিজ আমি দেখেছি এই বছর 2022 সালে, এটা টপ 10-এ ডেফিনেটলি থাকতো। ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম, আই অ্যাবসলিউটলি লাভ ইট। ফারুক তুই দেখ, এটা খাওয়া দাওয়া নিয়ে ছবি, তো এমনি ভালো লাগবে। ইটস জাস্ট ব্রিলিয়েন্ট একটা ফিল্ম। মানে 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 যেটা আমার ভালো লাগছে, তো যে বললাম যে এখানে পাকনামি আছে, যে ফিল্ম মেকাররা পাকনামি করতেছে, কিন্তু পাকনামির পে অফ আছে, পাকনামিটা সিনেমাটিক ওয়েতে করছে, যাতে আছে না ইউ গেট সামথিং ইন রিটার্ন। সো অনেক জোশ, আই লাভড ইট। সো আমি জানি না এখানে আমাদের যারা দেখছেন এই শোটা, কারা কারা মেনু দেখেছেন। মেনু দেখে থাকলে লেট আস নো ইন দ্য কমেন্টস, ডিড ইউ সি ইট, ডিড ইউ লাইক ইট। আমি শিওর অভিজিৎ ভাই এটা দেখছে, আই থিঙ্ক সে এটা আমাদেরকে পুশ করতেছিল বেশ কয়েকবার। সো হিল বি হ্যাপি টু নো দ্যাট আই লাইকড ইট। তো আমার হেভি লাগছে। ফারুক তুই তুই কবে দেখবি এটা বল। দিস ইজ সামথিং যেটা নেক্সট শো এর আগে তো ডেফিনেটলি দেখা হবে, ডেফিনেটলি। হ্যাঁ এটা দেখে I ফেল, বিকজ don't আমি have the luxury, তুই যেটা বললি যে অফিসে যাওয়ার আগে অত সকাল সকাল উঠে ফিল্ম দেখার ইয়ে থাকে না, বাট I definitely will have seen it before it goes on for next episode. না না, এটা এই Absolutely. বুড়া বয়সে একটা জোশ জিনিস হচ্ছে যে আমি 2টার সময় ঘুমাই, 3টার সময় ঘুমাই, আমি 8টা 7টার মধ্যে আমি ফ্রেশ আছে না, ওয়েক আপ আর্লি বার্ড, আমি অ্যাবসলিউটলি ফাইন। সুন্দর আছে, 8:30টার সময় উঠে 9টার সময় মুভি দেখে 11টার সময় অফিসে গেছি। সো ভেরি নাইস। সো ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। আমাদের এই শোর মূল টপিকগুলো। এখন হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট সেকশনে চলে যাচ্ছে, যেটা হচ্ছে আপনাদের কমেন্টস। কি মনে হলো আমাদের কথাবার্তা শুনে, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট ইত্যাদি। শুরু করছে, আগে এটা সরাই, ব্যানারটা বন্ধ করি, লেট মি গো টু কমেন্টস। ওকে, প্রথমেই হচ্ছে জাইরগ ইজ হিয়ার, বলছে ইয়ো ইয়ো টু ইউ এজ ওয়েল। অনুভব আদনান রুশনান ইজ হিয়ার, হ্যালো 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 টু ইউ এজ ওয়েল। Hello. এম রোমান ইসলাম বলছেন আপনার মতন সেম টি শার্ট আমার আছে, জশ গুড, এভরিওয়ান শুড হ্যাভ এ মেগেটেড টি শার্ট। খুবই ভালো লাগলো শুনে। রাফিউল ইসলাম তিশান বলছে লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভেরি কাইন্ড অফ ইউ। সাকিব ইসলাম দীপ্ত বলছে গায় উইথ দ্য গোটি ইজ রৌনক হাসান। রৌনক হাসান। আচ্ছা, রৌনক হাসান। Ronak Hassan. রৌনক Yes, হাসান, thank you so much. আপনার অভিনয় দুর্দান্ত, সুপার পারফেক্ট ছিল। ইউ ব্রট দিস ভিলেন ক্যারেক্টার টু লাইফ, এবং এটা পুরোটাই ওয়ান ডাইমেনশনাল হয় নাই। আই গট মোর দেন ওয়ান ডাইমেনশন। ইটস জাস্ট ইনসেইন ভালো অ্যাক্টিং করছে রৌনক হাসান, সুপার অ্যাক্টিং করছে। আলাই রাব্বি বলছেন ডিডন্ট লাইক মেনি ওয়ান বিট। ভেরি সরি টু হিয়ার দ্যাট আলাই রাব্বি, বাট ইটস ওকে। মানে ফিল্মের মজাটাই হচ্ছে যে এক একটা ফিল্ম এক একজনের এক এক রকম লাগে, যেটা আর্টের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, যে কোনো আর্টের ক্ষেত্রে। সো আই এম সরি ইউ ডিডন্ট লাইক ইট, বাট আই লাভড ইট, অ্যান্ড আই এম শিওর ফারুক উইল লাইক ইট। সামিউল হক রিসান বলছে রং গানটা গাবেন না, এটা তো আসলে লাইভ শো না, রং গান গেতে হলে আই নিড মাই ব্যান্ড উইথ মি। সো ব্যান্ড না থাকলে আসলে রং হয় না। কাম টু দ্য নেক্সট শো, ওখানে রং হবে। মারুফ মুক্তাদির খান বলছে হ্যালো Hello. শাকিব ভাই, ফারুক ভাই। আব্দুল্লাহ আল শামায়াল আমাদেরকে প্রচুর ভালোবাসা এবং শীতের সময় আগুন। উষ্ণতা দিচ্ছেন, তো থ্যাংক ইউ সো মাচ, খুব দরকার। রজত ভিক্টর ডি রোজারিও, দেখছি এটা কোনটা জানি না কোনটা, আচ্ছা গ্ল্যাড ইউ ওয়াচ সামথিং ইউ সেড, কিছু একটা দেখছেন, থ্যাংক ইউ। শান্তজামান ইজ হিয়ার, ইয়েস। শান্তজামান বলছে লাস্ট অফ আস সেকেন্ড এপিসোড দেখে উড়ে গেছে। আচ্ছা, সেকেন্ড এপিসোড ড্রপ করছে, আমরা এখনো দেখি নাই, সময় দেখি পাই নাই, নাই। দেখি So, নাই। আমি ইনফ্যাক্ট এটা শেষ করি, এই শুভ কাজটা করে ফেলবো। There are a couple of other points, Shakib, though, while হ্যাঁ। the comments are happening, যেটা I think যেটা আমাদের সময় হয় না, এই জন্য ওরকম ভাবে ডিসকাস হয় না। I know a lot of people have been messaging. শনিবার বিকাল has finally gotten its censorship certificate. And ও ইয়েস, there's a এটা quite a- এটা হ্যাঁ, এটা নিয়ে অনেক এটা- লেখালেখিও হচ্ছে। এটা নিয়ে তো আমিও আমার জায়গা থেকে প্রচুর পোস্ট শেয়ার দিছি, হইচই করছি, মানে ফেসবুকে যা করা যায় ততটুকু করছি, এর বেশি কিছু করি নাই। আর আমি খুব খুশি হয়েছি যে ফারুকি ভাইয়ের ছবিটা ফাইনালি রিলিজ হলো, যেভাবে যে কারণেই, যদিও এখন ইন্ডিয়াতে রিলিজ করছে দেখে ওরা রিলিজ দিচ্ছে, যাই হোক ওনাদের যে মানে একটা বোধোদয় হয়েছে যে না এটা আমাদের দরকার, এটা যে ভাবমূর্তির সাথে কোনো সম্পর্ক নাই, একটা ছবি দিয়ে একটা দেশে ভাবমূর্তি নষ্ট হয় না, সো রিডিকুলাস কনসেপ্ট এসব। সো আই এম ভেরি হ্যাপি যে এই কাজটা হয়েছে, এবং এটা মনে হয় ফেব্রুয়ারি 3 তারিখে রিলিজ দিবে, বাট আনফর্চুনেটলি ফেব্রুয়ারি 3 তারিখে আমি ঢাকায় থাকবো না। সো আমরা প্রবলি নেক্সট উইকেন্ডে দেখবো। সো ফারুক তুই Right. ওই সময় দেখিস না, পরের উইকেন্ডে একসাথে দেখবো, Okay. Okay. সো শনিবার বিকেল রিলিজ দিচ্ছে। সো ফারুকি ভাই ফারুকি কাজ করে ফেলছে, উনার কাজ করে ফেলছেন, উনি সার্টিফিকেট পেয়ে গেছেন। এখন আমরা আমাদের কাজ করি, আমরা দলে দলে হলে গিয়ে দেখি।
রেফাত চৌধুরী বলছে লাস্ট অফ আস পিসি টু রিলিজ পিসি রিলিজ মার্চে, হবে হ্যাঁ। লেট মার্চে এক্স্যাক্টলি ইয়েস রেফাত থ্যাংক ইউ ফর কনফার্মিং হোয়াট আই সেড অ্যাবসলিউটলি কান্ট ওয়েট এইচআর হাবিব আবার সিরাত হোসেনকে ডাক দিচ্ছে এই তাড়াতাড়ি আসো সিরাত ইজ হিয়ার সালাম আলাইকুম শাকিব ভাই ফারুক ভাই হাউ আর ইউ গাইস মাশাআল্লাহ ভালো আছি সিরাত আই হোপ ইউ আর ডুইং ওয়েল এজ গুড এজ ওয়েল আকরাম আনন বলছে হ্যালো 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 লাভ ইউ গেট মি মাই ফ্যামিলি গেট ওয়েল সুন বেশ বাবা শুন ভাই শুনছি শরীরটা একটু খারাপ হচ্ছে আই থিঙ্ক এ ক্যান্সেল দ্য শো সো যে আমি অনেক ব্যস্ত ছিলাম এবং সুমন ভাই খবরও নিতে পারি নাই সো দেখি আজকে ফোন দিব শোটা শেষ করে সবাই দোয়া করি সুমন ভাইয়ের জন্য মারুফ মুক্তাদি খান বলছে আই এম নট ইভেন এ গেমার স্টিল লাভ দ্য সিরিজ সেটাই তো মানে Yeah, এটাই absolutely. হচ্ছে একটা অ্যাডাপ্টেশনের মজাটাই সেখানে বা যখন একটা বই থেকে একটা সিরিজ বা একটা মুভি হয় একটা কমিক বুক থেকে একটা মুভি হয় একটা গেম থেকে হয় the whole point is you stay true to the essence of the game or movie comic or book so that এটা সবার পছন্দ হয় অ্যাট দ্য কোর যদি গেমাররা পছন্দ করে তাহলে সবাই পছন্দ করবে বাট শুধুমাত্র গেমারদের জন্য বানালে আবার হবে না সো ইটস এ নাইস ব্যালেন্স ইউ হ্যাভ টু ডু সো আমিও গেমটা খেলি নাই অ্যান্ড আই এম লাভিং ইট আমার এখন ফারুক খুব ভালো লাগে যে এখন প্রচুর গিক প্রপার্টিজ আর বিং অ্যাডাপ্টেড যেটা আই এম অন দি আদার সাইড অফ দ্য টেবল আছে না যে ইউজুয়ালি আগেকার দিনে আছে না যে ও গিক প্রপার্টি আই নো অল অ্যাবাউট ইট ম্যান আছে না যে ইউ ব্রো ইউ ওয়ান্ট নো এখন আমিও কিছু জানি না লাস্ট অফ আস সম্বন্ধে সো আই লাভ দিস হেভি জোশ লাগে Ashraf Alam is here. One of the many things I liked about The Last of Us is they kept the game's theme music as the intro. Wow. And it's more than enough for me at least to ignore everything bad about the show. Absolutely loved it. So প্রথমেই ফারুক যেটা বললো আমি বলবো যে there is nothing bad in the show. এবং আশরাফ আলমের পয়েন্টটা ধরে আমি আরেকটু বলি ফারুক ওরা নট অনলি ইন্ট্রো মিউজিকটা রাখছে ওরা আছে না যে জোয়েলের বাসার ওয়ালপেপার ওটাও গেমে যে ওয়ালপেপার ওই ওয়ালপেপার অ্যান্ড ওয়াই নট এই গেমগুলো তো ফটো রিয়েলিস্টিক আমি ফটো রিয়েলিস্টিক গেম করবো তাহলে আমি কেন ওই ওয়ালপেপার দিলে আমার ক্ষতিটা কি তাই না কিন্তু হলিউডে একটা আছে না যে আমাকে হায়ার করা হয়েছে সো আমার ভিশন I must add my এবং মাই ভিশন ইজ এভরিথিং ডিফারেন্ট ফ্রম দ্য সোর্স মেটেরিয়াল এই স্টুপিডিটি তো দরকার নাই তোমার কাজ হচ্ছে ওই ভিশনটাকে সুন্দর করে বিউটিফুলি এই মিডিয়ামে নিয়ে আসা যাই হোক সো এটাই সো যারা গেমটা খেলছে ফারুক ওরা এরকম প্রচুর কমেন্ট করছে যে গেম থেকে এইটা আছে ওইটা আছে এই রেডিওটা তো গেমে ছিল এই সেই হ্যান ত্যান very nice fantastic I think it's well deserved. Man, I mean, I've invested into this property. I'm a part of the reason why this property is now being adapted. So যেটা হয় না comic book-এর যখন তুই একটা reference একটা ফিল্মের মধ্যে পাস, remember that little extra thrill you get, the little extra, and I think it's absolutely deserved. You've invested into this. Why should you not also get a little bit extra reward? না যেমন এই যে মানে যেমন এই যখন স্পাইডারম্যান রিবুট করলো টম হল্যান্ডকে দিয়ে ওরা কিন্তু পৃথিবীর যে কাউকে যে জোনা জেমিসন বানাতে পারতো এবং এটা যদি কেভিন ফাইগি না হইতো তাই হইতো কিন্তু আরেকটা লোক নো 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 এটা মানুষ কনফিউজড হয়ে যাবে আমরা নতুন করে করছি আমার ভিশন থাকতে হবে লাইক নো দিস ইজ দ্য বেস্ট জে জোনা জেমিসন লেটস গেট জে কে সিমন্স টু বি জে জোনা জেমিসন ডান তারপরে আমরা যে এই রিসেন্টলি কি জানি হলো এই ভুলে গেছি এনিওয়ে সো ওইটাই সো ইফ ইটস নট ব্রোক ডোন্ট চেঞ্জ ইট ইউ নো ইরফান হক বলছে দ্য মেনু মুভি তার লাস্টের দিকে পুরো মাথার উপর দিয়ে গেছে তবে ওয়াচিং এক্সপিরিয়েন্সটা ভালো ছিল ওকে ইরফান হক আমি দেখি কোনো আই ক্যানট সে এনিথিং বিকজ যাই বলি স্পয়লার হয়ে যাবে আমি চেষ্টা করতেছি আমার কেন ভালো লাগছে এটা বুঝাইতে একটা ক্যারেক্টার আছে যে লাস্টের দিকে তার একটা জিনিস হয় সো সে কিন্তু শেফ কিন্তু প্রথম থেকে বলে যে আমি একটা প্ল্যান করছি আমি একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি সবাইকে সো ইউ হ্যাভ টু পার্টিসিপেট এইটার অংশগ্রহণ করতে হবে এই এক্সপিরিয়েন্সটাতে সো এন্ডিংটা হচ্ছে ওই ক্যারেক্টারটা কয়েকটা জিনিস কিন্তু ফাইন্ড আউট করে তারপরে সে কিন্তু একটা ডিসিশন নেয় এবং ওখান থেকেই ওই রেজলিউশনটা হয় এর বেশি আমি বলতে পারতেছি না বিকজ এটা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পুরো কাহিনীটা বাট সো ওই জন্যই ওই এন্ডিংটা হয়েছে যে একটা ক্যারেক্টার সে ফাইনালি ডিসিশন নেয় যে আচ্ছা ঠিক আছে আমি এই এক্সপিরিয়েন্সটার পার্টিসিপেশন করব আমি অংশগ্রহণ করব আমি খালি বাইরে থেকে দেখব না ওইখান থেকে আসলে এন্ডিংটা আসছে যাই হোক এটা হচ্ছে আমার ইয়ে আর কি সো KMH রায়ান বলতেছে ইজ টালসা কিং সিমিলার টু গ্যাংস অফ লন্ডন আমি দেখি নাই ফারুক তুই কি দেখছিস সো আমি বলতে পারছি না এটা সিমিলার টু গ্যাংস অফ লন্ডন নাকি যদি চ্যাটে যদি কেউ থাকেন এই ব্যাপারে জানেন তাহলে প্লিজ KMH রায়ানকে বলে দেন আমি যেটা বলতে পারি রিটারেট করছি ইটস আ কমেডি ড্রামা বা ব্ল্যাক কমেডি বলা যেতে পারে যেখানে সিলভেস্টার স্ট্যালোন ক্যারেক্টার টালসাতে গিয়ে
ওর ছোট্ট করে ক্রিমিনাল এম্পায়ার বিল্ড করা শুরু করে, দ্যাটস দ্য স্টোরি আর কি। সো গ্যাংস অফ লন্ডন আমি দেখি নাই। সিরাত কন্টিনিউজ, জাস্ট আধা ঘন্টা লেট করছি, এর মধ্যে আমার দেখা বোধ আর দ্য লাস্ট অফ আস সুপার ফাস্ট ডিসকাশন হয়ে গেছে, হতাশ হয়ে গেলাম। এই হতাশা নিয়েই তো এইসব দিন রাত্রি, আমাদের এইসব দিন রাত্রি, সুখ দুঃখ হতাশা নিয়েই জীবনটা। সো আই এম সরি ইউ মিসড ইট, বাট ইটস দেয়ার ফর ইউ। ইউটিউবে এখানে আছে, ইউ ক্যান অলওয়েজ চেক ব্যাক এন্ড Go ইউ ক্যান back and অলওয়েজ watch, কমেন্ট yeah. লেটার। So we'll respond to those comments. YouTube যদি কমেন্ট করো, I'll definitely respond to the YouTube comments. Okay, Ashraful Anam বলছে the old way is the very bad adaptation of Red Dead Redemption, Hard Pass. Oh, আচ্ছা। Yes. Okay. সিরাত কন্টিনিউজ, ভাইয়া গেম অ্যাডাপ্টেড লাইভ অ্যাকশন মুভি নিয়ে কথা বলছেন। রেসিডেন্ট ইভিল মুভি আর সিরিজ দুটাই ব্যর্থ হয়েছে। ক্যাপকম আর নেটফ্লিক্সের HBO ম্যাক্স থেকে শেখা উচিত ছিল, হ্যাঁ HBO শেখা উচিত কিভাবে গেম থেকে সুন্দরভাবে অ্যাডাপ্ট করা সিরিজ বানানো যায়। আসলে হ্যাঁ, ইউর অ্যাবসলিউটলি রাইট। এখন সবাই যেহেতু এখন লাস্ট অফ আস ইনশাল্লাহ একটা বিশাল হিট হবে। ইনফ্যাক্ট অলরেডি ওদের এই ডেবিউ, মানে গেম অফ থ্রোনসের পরে এটা হচ্ছে ওদের বিগেস্ট ডেবিউ, এত বড় ডেবিউ হয়েছে আর কি। সো ডেফিনেটলি যেহেতু এটা এখন সাকসেসফুল, এখন নতুন করে যখন কেউ গেম ডেভেলপ করতে যাবে, ওরা কিন্তু সবাই বলবে এই আমাদের কিন্তু লাস্ট অফ ওই লেভেলে আসতে হবে, হ্যাঁ। এটা হইতে হবে, সেটা হতে এটা যেটা আছে না, যে যখন একটা কিছু হিট হয়ে যায় তখন সবাই এটা ফলো করে। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে যে এটাতে হিট হওয়ার আগেই তো এটা ওদের ভাবা উচিত ছিল যে আচ্ছা আমরা সোর্স মেটেরিয়ালটা নিয়ে সিরিয়াসলি, মানে একটা হচ্ছে দোস্ত, আমরা সবাই কিন্তু যে আর্কেইন একটা অ্যানিমেশন আসছে নেটফ্লিক্সে, ওটা আমরা দেখছি। আর্কেইন ইজ বেসড অন এ গেম কল লিগ অফ লেজেন্ডস নাকি জানি, কিন্তু আর্কেইন ইজ ব্রিলিয়েন্ট, বাট আর্কেইন হ্যাজ ভেরি লিটল টু ডু উইথ দ্য গেম, কারণ লিগ অফ লেজেন্ডসে ওরকম স্ট্রং ন্যারেটিভ থ্রেড নাই এবং স্ট্রং ক্যারেক্টারাইজেশন নাই। ওরা যেটা করছে গেমের এলিমেন্টস নিয়ে হোলি অরিজিনাল একটা জিনিস বানাইছে। সো ইউ ক্যান ডু দ্যাট উইথ আর্কেইন, ইউ ক্যান ডু দ্যাট উইথ সনিক দ্য হেজহগ, যাদের খুবই সাকসেসফুল দুইটা মুভি বেরোচ্ছে, কিন্তু সনিকের এরকম স্ট্রং সিনেম্যাটিক ন্যারেটিভ থ্রেড নাই। সো ওরা এলিমেন্টস নিয়ে একটা ভালো, বাট যখন তুমি একটা গেম আছে যেটা স্ট্রং ন্যারেটিভ থ্রেড ইজ ওয়ান অফ দ্য কি কম্পোনেন্টস, ফর এক্সাম্পল গড অফ ওয়ার র্যাগনারকটা কিনে নিয়ে একটা সিরিজ হচ্ছে। সো ওখানেও গড অফ ওয়ার ইজ অলসো নোন ফর স্ট্রং ন্যারেটিভ থ্রেড। ওখানে ইফ ইউ ডোন্ট পে রেসপেক্ট টু দ্যাট, তাহলে আসলে ইউ উইল ফেল, এখানে কিছু করার নেই। যে কারণে অ্যাসাসিনস ক্রিড ফেল করছে, যে কারণে হেলো যদিও অনেক সাকসেসফুল হয়েছে, তারপরে অনেক হার্শ ক্রিটিসিজম পেয়েছে। সিরাত কন্টিনিউজ, রেসিডেন্ট ইভিলের যে রিবুট মুভিটা যেমন হরিবল ছিল, তেমন নেটফ্লিক্সের রেসিডেন্ট ইভিল সিরিজ ছিল গার্বেজ। ওইটাই মানে আজাইরাগিরি করলে হবে না। শান্তজামান বলছে আই এট 2 বার্গার্স আফটার ওয়াচিং দ্য মেনু। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমারও খুব ইচ্ছা করছে। এমআই নাহিয়ান, ফারুক ভাই সালাম টু ইউ এজ ওয়েল মাই ফ্রেন্ড, সালাম। সিরাত কন্টিনিউস, অ্যাসাসিনস ক্রিড লাইভ অ্যাকশন মুভি পুরাই হতাশ ছিল মাইকেল ফাসবেন্ডার। ইয়েস, তো জানতোই না মুভি করার আগে সে অ্যাসাসিনস ক্রিড গেম থেকে অ্যাডাপ্ট করা মুভি। আশা করি এটা আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, বিকজ হি ইজ এ প্রডিউসার ইন দ্যাট ফিল্ম, সো এটা আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। যাই করে আশা করি নেটফ্লিক্স অ্যাসাসিনস ক্রিড নিয়ে সিরিজ ভালো হবে। আচ্ছা আমি জানি না নেটফ্লিক্স কি সিরিজ করতেছে নাকি, আই হোপ ইটস গুড। ইনফ্যাক্ট দোস্ত অ্যাসাসিনস ক্রিড নিয়ে জন ক্যাম্পিয়া জাস্ট জায়গায় বসে একটা পিচ করছে যে ইমাজিন অ্যাসাসিনস ক্রিড যদি পুরোটা পাস্টে হইতো, ওই যে পুরো ওরা যে অ্যাডভেঞ্চার গুলো করতেছে পুরোটা পাস্ট হইলো, সব হয়ে গেল, লাস্টে এসে ধরো মেন ক্যারেক্টার কিছু বলছে, হঠাৎ করে একটা ভিডিও গ্লিচ এন্ড দেন দ্য গাই ওয়েকস আপ ইন দ্য প্রেজেন্ট এন্ড দ্যাটস দি এন্ড অফ দ্য ফিল্ম। তাহলে এগুলো ব্লোন পিপলস মাইন্ডস। যাই হোক, শনিবার বিকেল নিয়ে একটা এপিসোড করা যায়, শনিবার বিকেল না দেখে আসলে এপিসোড করা যাবে না, এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, যেটা অলরেডি ফারুক বললো যে আসলে আমিও ভুলে গেছিলাম আলিফ নাই, তো আলিফ না থাকলে শোটা আসলে পারফেক্ট হয় না। যত ভালো হওয়া উচিত তত ভালো হয় না। সো আলিফ হলে ডেফিনেটলি আমাকে বলতো সাকিব ভাই আমাদের শনিবার বিকেল নিয়ে কথা বলতে হবে। সো আমি এত ফেসবুকে ইয়েস ফারুকি ভাই জিন্দাবাদ, মুক্তি চাই এসব বলে টলে আমি নিজেই ভুলে গেছি। সো এটা নিয়ে আসলে এপিসোড করার কিছু নাই, এটা মুভি বের হলে ডেফিনেটলি উইল রিভিউ ইট, সেটাই হবে আর কি। সজীব তানভিজ হিয়ার, হ্যালো টু ইউ এজ ওয়েল। সিরাত কন্টিনিউজ, গেম থেকে লাইভ অ্যাকশন মুভি সনিক দ্য হেজহগটা ভালো ছিল, আর আনচার্টেড অ্যাকশন ভালো ছিল। আনচার্টেড আমি তো গেম খেলি নাই, আমার কাছে মজা লাগছে, কিউট লাগছে, কিন্তু নেথান ড্রেকের ইয়াং দেখাইছে, প্লাস টম হল্যান্ডের ন্যাকামিটা চোখে লাগছে, মনে হচ্ছিল টম হল্যান্ড স্পাইডারম্যান মুভি করছে। আমার কাছে টম হল্যান্ডকে স্পাইডারম্যান মনে হয় না, আমি যেহেতু গেম খেলি নাই, আমার গেমের ব্যাগে ছিল না। আই অ্যাকচুয়ালি এনজয়েড আনচার্টেড, বাট আই নো এক্স্যাক্টলি ওয়াই দ্য পিপল হু প্লে দ্য গেম দে ডিডন্ট এনজয়। ফারুক, ডিড ইউ এনজয় আনচার্টেড? আমার মনে নেই। আনচার্টেড মানে উইদাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভি অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওর কত বয়স হওয়া ছিল, কি হওয়া উচিত ছিল,
Storyর মধ্যে it's an adventure, a young Indiana Jones kind of a feel, and I enjoyed that. A time pass adventure action movie. আমার ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সটাও মজা ছিল, যে জাহাজগুলো যে উড়ে উড়ে কি করে, আমাগুলো ভালো লাগছে, আই লাইক ইট ওয়াজ গুড। Shajib Tanvi continues, any thought on Pathan probably releasing in BD? Pathan শাহরুখ খানের মুভি মনে হয়। No thoughts my friend, no thoughts. You guys watch it, Shajib Tanvi, তোমরা দেখো, দেখে যদি ভালো হয় তাহলে let us know. পাঠান রিলিজের সম্ভাবনা কম, এফডিসি থেকে হতে দিবে না। আচ্ছা ঠিক আছে। দ্য পেল ব্লু আই মুভিটা ভালো লাগছে। মুভিটা শুরুতেই ক্রিশ্চিয়ান বেলের লেকে হাত ধোয়া দেখে 50% কনফার্ম ছিলাম যে ও কোনো খুন করেছে, তবে এডগার অ্যালান পোকে লাইভ অ্যাকশন মুভিটা দেখবো কল্পনা করিনি। সুপার ফ্যান আমি তার, জোশ। হ্যাঁ, পেল ব্লু আই যেটা বললাম যে ইটস নট আ ভেরি গুড ফিল্ম, বাট ডেফিনেটলি দেখার মতো ছবি, অ্যাবসলিউটলি। Anik is here. Both the art directors and concept artists from the game are kept in the show as well, so it has to be good and true to its origin. Absolutely. এগুলো হচ্ছে সৎ নিয়তের কাজ, যে ওই মানুষগুলোকে রাখা হয়েছে। KMH Ryan বলছে still craving for a well-made cheeseburger after since watching the menu. That's true. সিরাজ বলছে ভাই দ্য মেনু মুভিটা নিকোলাস হোল্ট যে রান্নাটা করেছিল নিজের ভাব মারার জন্য, দেখে মেজাজ যেমন খারাপ ছিল, তেমনি ওর সিনের পরে যে টাইটেল আছে, এগুলো এটা একটু বেশি স্পয়লার দিয়ে দিচ্ছ, সেটা আমি বলবো না। জাইডক বলছে লাইভের শুরুতে সাকিব ভাইয়ের রিসেন্ট কনসার্ট এক্সপিরিয়েন্স শুধু ভালো লাগে, আজকে মিস করলাম পার্টটা। আজকে ওটা বলি না ভাই, তুমি মিস করো নি, আই ডিডন্ট টক অ্যাবাউট ইট। সাকিব ভাই, আর ইউ আর অ্যাকচুয়ালি রং অ্যাবাউট আর্কেন। লিগ অফ লেজেন্ডস অ্যাকচুয়ালি হ্যাজ হিউজ ন্যারেটিভস, ওয়ার্ল্ড বিল্ডিং অ্যান্ড লোডস। ওকে, আই মে বি রং, বাট দিস ইজ হোয়াট ইউটিউবে আমি যাতে ফলো করি ওরা বলছে যে দেয়ার্স মানে সিনেম্যাটিক ওয়ান স্টোরি নাই, দেয়ার্স এভরিবডি হ্যাজ এ ব্যাক স্টোরি। যেমন মর্টাল কম্ব্যাটে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ব্যাক স্টোরি আছে, ই আছে, সে আছে, হ্যান আছে, তার আছে, বাট দ্য গেম ইটসেলফ ডাজন্ট হ্যাভ এ ভেরি স্ট্রং স্টোরি। সো আই এম গেসিং দ্যাটস হোয়াট দে মিন। সো লিগ অফ লেজেন্ডসে তোমার ফ্যাকশনস অ্যান্ড ক্যারেক্টার্স দে হ্যাভ এ ব্যাক স্টোরি, ওগুলো আছে, বাট অ্যাকচুয়াল গেম প্লের মধ্যে দিয়ে তুমি কোনো স্টোরির ভেতর দিয়ে ওইভাবে যাচ্ছ না। আই থিঙ্ক দ্যাটস হোয়াট দে মিন। আমি যেহেতু খেলিনি আমি এটা জানি না, সো আই কুড বি রং। শান্তজামান বলছেন ফারুক ভাইয়ের কাছ থেকে মেনু রিভিউ চাই, স্পয়লারকে মারা যাবে ছাড়া রিভিউ। মেনু রিভিউ আসলে আমি যতটুকু বলছি এর থেকে বেশি বলা যাবে না আনলেস আমরা স্পয়লার রিভিউ করি। সো ফারুক দেখার পরে ইনফ্যাক্ট আমরা একটা স্পয়লার রিভিউ করবো। ফারুক তুই দেখ, বলবি স্পয়লার রিভিউ নেক্সট উইক ইনশাআল্লাহ। দ্য লেস স্যার অ্যাবাউট দ্যাট হরেবল হেলো সিরিজ দেবে, ওটা আমার দেখতে হবে। হ্যাঁ, এটা খুব বাজে, বাট আমি দেখবো। আমি দোস্ত, আমি একটা গেমের হিউজ ফ্যান উইদাউট এভার প্লেইং ইট। আমি হিউজ ফ্যান অফ দিস গেম। আমি এটা সিরিজ দেখবো সিম্পলি বিকজ অফ মাস্টার চিফ। আমি জাস্ট মাস্টার হেলোর টিভিসি দেখে ফ্যান হয়েছি। অ্যামেজিং টিভিসিস। সাকিব ভাই, ওপিনিয়ন অন 2-star প্যাক্ট আমস্টারডাম। আচ্ছা, আমস্টারডাম দেখি নাই, ব্যাবিলন দেখি নাই, দেখবো, দেখে তারপরে, কারণ এগুলা কাস্ট এত জোশ, সো আই ওয়ান্ট টু ওয়াচ ইট, সো আমি দেখবো, ডেফিনেটলি দেখবো। MI Nahan বলছে লাস্ট ডে আই স পোস্ট অন GOT অফিসিয়াল IG account, they revealed Night King's makeup photo. Then I visited the comment section and figured out that Night King is going to appear again in a House of Dragon. House of the Dragons. হতেই পারে। I got the point wrong. Yes, game is a massive MM. আচ্ছা, whatever MMO is. আচ্ছা, হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, অনেক ঠিক বলছি। এটা হচ্ছে ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন, আই থিঙ্ক MMO। হ্যাঁ, রিসান নাকি রিজান, আচ্ছা রাইসান, আচ্ছা ব্রিং বেস বাবা সামডে। ইয়েস, ইনশাল্লাহ। বেস বাবাকে আনতে হলে না, মানে উই নিড অ্যাভেঞ্জার্স লেভেলে কিছুটা হয়েছে আর কি, অ্যাভেঞ্জার্স বা নো ওয়ে হোম এইরকম কিছুটা লাগবে টু ব্রিং বেস বাবা ব্যাক হিয়ার। সিরাত হোসেন বলছে ভাইয়া কোবরা কায়ের সিজন 6 ফাইনাল সিজন হতে যাচ্ছে। আলিফ আপু কমেন্ট করেছিল তাদের ট্রেলারে যে থ্যাংক গড, কেন করেছিল সঠিক জানা নেই, তবে আমি খুব কষ্ট পাবো কারণ তাদের কোনো সিজনই হতাশ করেনি, ড্রপ করেনি। I'm glad Sirat তোমার খুব ভালো লাগছে, but I think Alif, I started out as a big fan, তারপরে it just turned into a teen sob fest, মানে টানতেছে প্রথম সিজনের যে একটা ফ্রেশনেস, একটা ক্রিসপনেস ছিল, ওইটা somehow just degraded. Season 4 I think যেটা হয়েছিল, মানে at one point I'm like ভাই শেষ করছ না কেন? So I'm hoping যে they wrap it up. It's time they wrap it up. So yeah, so ওইটাই আমি now that 6 সিজনের সাথে ফাইনাল সিজন I will go back and watch season 4. আমি মানে আমার ভয় ছিল যে এটা ছিল 10 সিজন ধরে চলবে, সো আমি এটা দেখবো না। So now that 6 সিজনে শেষ হবে, আচ্ছা ফাইন, I will go back and watch it. সিরাত তোমার লাস্ট কমেন্ট আমি পড়বো না বিকজ I feel
এটা একটা সাম সর্ট অফ স্পয়লার, সো আই এম নট গোনা রিড ইট। মেনু নিয়ে দোস্ত ফারুক, তুই এটা নিয়ে কোনো পড়াশোনা করিস না, বুঝছিস? ডোন্ট আস্ক এনিবডি এনিথিং, ডোন্ট রিড এনিথিং। আই ওয়েন্ট Just ইন watch. নোয়িং নাথিং, Yeah. জাস্ট ওয়াচ ইট, বুঝছিস? ইটস জাস্ট ইনসেন ভালো। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভ দেখছেন আমাদের সাথে, আর যারা লাইভ দেখেননি তাদেরকে আমি বলবো যে পরে দেখে নিন এক ঝলক, এবং দেখে যদি পছন্দ হয় তো ডেফিনেটলি লাইক শেয়ার করে দিন, একটা কমেন্ট করে দিন। যদি ইউটিউব চ্যানেলে যেতে পারেন, লেট মি ব্রিং আপ আওয়ার ইউটিউব চ্যানেল, GMX, there we are. So this is our YouTube channel. এখানে আগে অনেকগুলো শো হতো, তারপরে দ্য ওয়ার্ল্ড এন্ডেড, সব শো বন্ধ হয়ে গেছে। এখন আমরা একটাই শো করি, যেটা হচ্ছে GMX গিক মিথ। এটা হচ্ছে লাইভ শোটা, এবং এটা নিচে ভিডিওস সেকশনে সব পপুলার ভিডিওসগুলো আছে, এবং তার ঠিক নিচে গিক মিথের প্লেলিস্ট আছে, যেখানে আমাদের প্রত্যেকটা উইকলি এপিসোড এখানে আছে। আমি ইনশাল্লাহ আমরা মার্চ মাস থেকে এই বুক ডন নামে একটা ঘটনা করতাম, যেটা আমি আর ফারুক আমাদের পছন্দের দুটো বই নিয়ে আমরা আলাপ করতাম। সো এইটা একটা কামব্যাক হবে ইনশাল্লাহ মার্চে। উই গোনা ডু দিস রেগুলারলি। আমি আর ফারুক অ্যাটলিস্ট একটা করবো, আর আমি সপ্তাহে 2-3টা নিজেই করবো। সো দিস ইজ গোনা কাম ব্যাক। অ্যান্ড আলিফের সাথে আমি এই শোটা খুবই এনজয় করতাম, উইচ ইজ মেটাল ভার্সেস পপ, যেখানে আলিফ একটা পপ গান নিয়ে আসতো, আমি একটা মেটাল গান নিয়ে আসতাম, ওটা নিয়ে আমরা আড্ডা মারতাম। সো শেয়ার ইট উইথ ইউ গাইস। সো আই রিয়েলি মিস দিস শো। সো ইনশাল্লাহ আলিফ যখন ফেরত আসবে, আলিফের জন্য সবাই দোয়া করবেন। শি ইজ ইন ইন্ডিয়া, শি ইজ নট ওয়েল। সবাই দোয়া করবেন যেন ট্রিটমেন্টটা ভালো হয়। সো হোপফুলি ওটাও ফেরত আসবে। বাট আপাতত গিক মিথ ইজ গোয়িং স্ট্রং, মাশাল্লাহ। আমি ফারুক চালিয়ে যাচ্ছি। অবভিয়াসলি উই মিস আলিফ ভেরি মাচ, বাট তারপরে শো মাস্ট গো অন। সো এটা হচ্ছে। সো আলিফ থাকলে আজকে ডেফিনেটলি আমরা শনিবার বিকেল নিয়ে শুরু করতাম। এই যে আলিফ নাই দেখে এটা হয়নি, মানে ডেফিনেটলি, মানে যাই হোক। Anyway guys, so যারা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, এবং ইনশাল্লাহ নেক্সট সানডে কি আমি আসি? ইয়েস, নেক্সট সানডে আমি আসি। আজকে তো মানডে, সানডে করতে পারি না কারণ আমাদের ম্যানেজার রাজু গট ম্যারিড, সো উই হ্যাড টু গো দেয়ার। সো নেক্সট সানডে ইনশাল্লাহ আমাদের দেখা হবে, অ্যান্ড উইল কাম ব্যাক উইথ লটস মোর। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।